আমার তো স্ক্রিন মনে হয় দেখা যাচ্ছে। জি স্ক্রিন স্যার। দেখা যাচ্ছে না? আচ্ছা, ঠিক আছে। আমাদের আজকে তো তোমাদের সর্বপ্রথম হচ্ছে এমএমসি ডে। এটা তো বেশি সময় নাই, হয়তো আর ঘন্টাখানেক পরে আমাদের তোমাদের যে প্রতিষ্ঠান এমএমসি ডে শুরু হয়ে যাবে। যাক, তাই জন্য সবাইকে, যারা এমএমসি আছে দেশ বিদেশ, সবাইকে এই এমএমসি ডে শুভেচ্ছা জানিয়ে আমার আজকের এই যে লেকচারটা আমি শুরু করতে যাচ্ছি। আজকে আমাদের হচ্ছে এক্সামিনেশন অফ থাইরয়েড গ্ল্যান্ড, যে ক্লাসটা নেওয়ার কথা ছিল আসলে নেওয়া হয় নাই। এখানে অডিও ভিডিওর মাধ্যমে অনেক কিছু দেখানো হয়েছে। যেহেতু আমি এখানে সবকিছু নিয়ে আসছি, আশা করি এটা দেখার পরে আসলে থাইরয়েড গ্ল্যান্ড নিয়ে আর মনে হয় না যে তোমাদের আর সমস্যা থাকবে। যাই হোক, এটা আমার একটা পেজ আছে, শ্যামল ক্লিনিক্যাল মেডিসিন ভার্চুয়াল মেডিসিন মনে হয়, ওইখানে এটা আমি লাইভ দিয়ে দিয়েছি। ওইখানেও যারা সমস্যা হলে দেখতে পারবে। আর হচ্ছে যে এটা থাকবে, এটা তোমাদের পরে দরকার লাগলে দেখে নিতে পারবো। যাই হোক, আমরা চলে যাব এক্সামিনেশন অফ থাইরয়েড গ্ল্যান্ড। এই তো দুইটা, এই দুইটা ছবি আসলে ইন্ডিকেট করে থাইরয়েড হচ্ছে, আমরা তো বললাম যে এন্ডোক্রাইনের অর্গানগুলোর দুই ধরনের ফাংশন থাকে, একটা হাইপার ফাংশন, একটা হাইপো ফাংশন। অর্থাৎ গ্ল্যান্ডে যদি সিক্রেশন বেশি হয় হরমোনের, তার জন্য কিছু সমস্যা হয়। আবার হাইপো ফাংশন হলেও তার জন্য সমস্যা হয়। এবং দুইটা বিপরীত আচার আচরণ, দুইজন মানুষের চেহারা দেখলে বোঝা যাচ্ছে যে দুইজন বিপরীত মেলে মানুষ। একজনকে দেখতেছে অ্যাংসাস, স্টিয়ারিং লোয়িং, স্টিয়ারিং লকিং থাকতেছে, ইরিটেটেড মনে হচ্ছে। আরেকজনকে মনে হচ্ছে একদম ডিপ্রেস পাফি ফেস, কাউকে তো একদম মনে হচ্ছে এপেথিক। হ্যাঁ, একটা এক কথা হইতেছে, একজন হচ্ছে মনে হচ্ছে মানে খুব উত্তেজিত, রেসলেস। আরেকজন একদম মনে হয় যে মানে এটাকে কি বলবো, সোজা বাংলা বলে মানে তবদা, মানে কোনো বোধ শোধ নাই, এপেথি বা একদম মানে দুনিয়াদারি সম্বন্ধে সে মানে একদম মনে হচ্ছে বোকাশোকা। এরকম হচ্ছিল আমাদের যেটা হচ্ছে যে এই দুইটা। তাহলে এটাই হচ্ছে আমাদের থাইরয়েড টক্সিকোসিসের আমাদের বাম দিকের যে পেশেন্টটা সেটা হচ্ছে থাইরয়েড টক্সিকোসিসের পেশেন্ট। আর হ্যাঁ, ডান দিকের যে পেশেন্টটা একটু, এটা হচ্ছে আমাদের হাইপোথাইরয়েড। দুইটা দুই মেরুর, দুইজনের সমস্ত কিছু হচ্ছে দুই মেরুর। থাইরয়েড খুব গুরুত্বপূর্ণ জিনিস এবং এই সম্বন্ধে আমাদের সবার নলেজ থাকা উচিত। যদিও এটা আসলে এমবিবিএস এর জন্য তৈরি করা বা পোস্ট গ্রাজুয়েশন সবার জন্য একই, কিন্তু আসলে যখন পরীক্ষা যখন ধরা হয় তখন আসলে দেখা হয় না যে কে ডেন্টাল, কে এমবিবিএস, অথবা কে, এটা আসলে আমরা দেখা হয় না। তাই আমাদের যখন জানতে হবে, জানলে পুরোটুকু জানতে হবে। তার যে রেলিংস, তারপর যে থাইরয়েড দুইটা গ্ল্যান্ড থাকে, থাইরয়েড গ্ল্যান্ড এই যে সামনে থাইরয়েড কার্টিলেজের সামনে থাকে। এবং এটা দুই, ডান পাশে থাইরয়েড একটা গ্ল্যান্ড থাকে, বাম পাশে থাইরয়েড গ্ল্যান্ড থাকে, ইসমাস দ্বারা সেটা সংযুক্ত থাকে। তো এক্সামিনেশন অফ থাইরয়েড গ্ল্যান্ড ইজ কম্পোস্ট অফ, আমরা কি কি দেখি, ইন্সপেকশন করি, পালপেশন করি, অসকালটেশন করি, পারকাশন করি। এগুলো কিন্তু কোনো ভাগ না, আমি জাস্ট মনে রাখার জন্য যে যেহেতু আমরা যে কোনো জিনিস যখন আমরা করব, তখন আমরা কি করি, কিছু ধাপে ধাপে করলে কি হয় সেটা আমাদের মনে রাখতে সুবিধা হয়। কিন্তু কিন্তু এটা অ্যাবডোমেন বা চেস্টের মতো এরকম ভাগ নাই যে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন। মোস্ট অফ দ্য টাইম ইনস্ট্রাকশন দেওয়া থাকে লোক একটা ফেস অ্যান্ড ডু দ্য রিলিভেন্ট, বা কখনো কখনো এক্সামিন দ্য নেক, কখনো কখনো বলে যে এক্সামিন দ্য নেক গ্ল্যান্ড। এরকম ভাবে বিভিন্ন ভ্যারাইটিস অফ তোমাকে ডিরেকশন দিতে পারে। তো আমরা সাধারণত যেন মনে রাখার জন্য কিছু ইন্সপেকশন করি, পালপেশন করি, অসকালটেশন করি, পারকাশন করি। এডিশনাল মানে টেস্ট ফর থাইরয়েড স্ট্যাটাস, আমরা দেখি কিছু রিলিভেন্ট দেখি, আই দেখি, ফেস দেখি, হ্যান্ড দেখি, জাগ দেখি। হ্যাঁ, নি জাগ দেখা হয়, অ্যাঙ্কেল জাগ দেখা হয়, ইডিমা আছে কিনা, প্রক্সিমাল মায়োপ্যাথি দেখা হয়। আমরা লেগ দেখি পর পিটিবিয়াল মিক্সডিমা। আর কখনো কখনো যে বলে এক্সামিনেশন অফ নেক হিসাবে দিতে পারে, বলতে এক্সামিনার সরাসরি বলে থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন করো, কখনো এক্সামিন দ্য নেক। হ্যাঁ, তো আসলে একজন থাইরয়েড গ্ল্যান্ড অফ এক্সামিনেশন করলে বা এক্সামিনেশন নেক করলে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড করলেও আমাকে লিভ নোড দেখতে হবে, সার্ভাইকেল। আর যদি শুধু নেক বলে তাহলে থাইরয়েড গ্ল্যান্ড দেখতে হবে, লিভ নোড দেখতে হবে, জেবিবি দেখতে হয়, টাকিয়া দেখতে হয়, ক্যারোটিড পালস দেখতে হয়। তো এই কতগুলো জিনিসের মধ্যে আসলে এক্সামিনেশন অফ নেক, নেক যদি বলে তাহলে আপনাকে থাইরয়েড দেখতে হবে, লিম্ফ নোড দেখতে হবে, জেবিপি দেখতে হবে, ট্রাকিয়া দেখতে হবে, ক্যারোটিড পালস দেখতে হবে। আর আমরা এক্সামিনেশন অফ থাইরয়েড গ্ল্যান্ড করার সময় জেবিপি বাদে এই সমস্ত কিছু দেখে নেই। তাই যাই হোক, আমরা এখন সিকুয়েন্সিয়ালি আগাবো। অনেকে নেক, নেক মুভমেন্ট নেকের এক্সামিনেশন করতে বললে বলা হয়। তাহলে এই যে পেশেন্টের সাথে আমরা দাঁড়াবো,
আমরা তো জানি যে কোনো এক্সামিনেশনের প্রথম প্রসিডিউর কি, পেশেন্টকে গ্রিটিং দিতে হয়। তো গ্রিটিং এর মধ্যে শুভেচ্ছা বিনিময় করি আমরা, আমাদের বাংলাদেশে যে আমাদের সংস্কৃতি অনুসারে আমরা ইউজ করি, সালাম দেই পেশেন্টকে। তারপরে বলা হয় যে আমি ডাক্তার অমুক বা আমি ওরকম বিডিএস 8 স্টুডেন্ট, আমি আপনার সাথে আপনার একটু পরীক্ষা করব, থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন করব, এতে আপনি কোনো কষ্ট পাবেন না, আপনার কোনো সমস্যা হবে না, মে আই প্রসিড, এইভাবে আমরা একটা কনসার্ন নেই। তখন আসলে থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন করতে হয় সবসময় শোয়ানো অবস্থায় করা যায় না, বসানো অবস্থায় করতে হয়। এই জন্য অনেক সময় পেশেন্ট তোমার চেয়ারে থাকতে পারে, অথবা পেশেন্ট যদি বেডে থাকে তাহলে আমরা বসায় নিতে হবে। আর এটা করতে হয় যে পেশেন্ট থাকবে, পেশেন্টের সামনে থাকতে হবে, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন কি সামনে থেকেও করতে হয়, আবার পিছনের থেকে করতে হয়। তাই থাইরয়েড গ্ল্যান্ড করার সময় কিন্তু রুগীর অ্যাপ্রোপ্রিয়েট পজিশনটা আমার থাকতে হবে, যে আমি যাতে রুগীর ডান পাশে থাকি, এবং কখনো রুগীর আমার সামনে আসতে হতে পারে, অথবা রুগীকে ঘুরাই নিতে হবে পিছনে। চেয়ারে বসে থাকলে একরকম, আর যদি রুগী বেডে বসে থাকে তখন কিন্তু রুগীকে ঘুরাই নিতে হবে, তখন তার নিজে ঘোরা যাবে না। চেয়ারে বসে থাকলে আমি একবার রুগীর সামনে গেলাম, পিছনে যেতে পারবো, কিন্তু রুগী যদি বেডে থাকে তখন রুগী একবার আপনার রুগীকে তখন পিছনের দিকটা ঘুরাই নিতে হবে। তাহলে প্রথমে আমরা পেশেন্টের সামনে আসব, তারপর এক্সপোজ দা নেকটাকে এক্সপোজ করবে, যেরকম পেশেন্ট বসানো অবস্থায় থাকবো, আমি সামনে আসলাম, পেশেন্টের নেকটা এক্সপোজ করতে হবে। এই যে পেশেন্টের সামনে বসলাম, এবং বসে তখন বলতে হবে যে আপনি ঘাড়টা একটু উঁচু করেন। এই যে, কারণ অনেক সময় দেখা যায় যে পেশেন্টের দাড়ি থাকে, যখন দাড়ি থাকলে দেখা না গেলে বলতে হবে দাড়িটা রুগী দাড়িটা একটু উপরের দিকে তুলে। Ask the patient slightly extend the neck and go for inspection. আমরা রোগীকে তখন বলবো যে আমরা আসলে তো এই জায়গাটুকু দেখার চেষ্টা করতেছি, তাহলে এক্সটেন্ড করতে হবে, কারণ এক্সটেন্ড করলে থাইরয়েড গ্ল্যান্ড প্রভিনেন্স হয়, মাসেল গুলো টট হয়, থাইরয়েড গ্ল্যান্ডটা ভালো ভালো দেখা যায়। তখন আমরা প্রথমে দেখবো থাইরয়েড গ্ল্যান্ড ভিজিবল অর নট, বা অন্যান্য যদি কিছু থাকে, কোনো স্কার মার্ক থাকলে, কোনো সোয়েলিং থাকলে, কোনো নডিউল থাকে, পিগমেন্টেশন থাকলে, এটা আমরা জানি যে কোনো ইন্সপেকশনের পার্ট। সুতরাং অনেক সময় সার্ভাইকাল গ্ল্যান্ড থাকে সাথে, এটা দেখা যায়। কোনো অ্যানগ্রোসমেন্ট থাকলে সেগুলো, এগুলো তো সব জায়গায় আমরা জানি যে কিছু কিছু কমন পয়েন্ট আছে। এরপরে যে জিনিসটা করতে হয়, এরপর আইডিয়ালি করা উচিত আমাদেরকে পেশেন্টকে এক গ্লাস পানি দেওয়া উচিত। পানি দিলে পেশেন্ট কি করবে, সোয়ালো করবে, আমরা থাইরয়েড গ্ল্যান্ডের মুভমেন্টটা দেখবো। তো আমাদের দেশে তো আমরা এটা মেনটেন করতে পারি না, তখন আমরা পেশেন্টকে কি বলি, পেশেন্টকে বলি যে আপনি ঢুক গিলেন, যখন সে ঢুক গিলবে তখন থাইরয়েড গ্ল্যান্ডটা কি করবে, মুভ করবে। এই জন্য আমরা বলবো যে বাবা আপনি একটু ঢোকটা গিলেন। আস্ক দ্য পেশেন্ট টু পোর্ট টু টাং, যখনই আপনি এরকম থাইরয়েড সোয়েলিং দেখবেন, ঢোক গিলতে করবেন, নেক্সট যে আপনার কোশ্চেনটা থাকবে, বলবেন যে আপনি জিহ্বাটা বের করেন। দেখেন এখানে একটা পেশেন্টের থাইরয়েড গ্ল্যান্ড আছে, আমি থাইরয়েড গ্ল্যান্ড পেলাম। এখন আমার নেক্সট কোশ্চেন হবে কি, যে টাংটা বের করার জন্য, টাংটা বের করতে বলবো। যদি টাংটা বের করলে থাইরয়েড গ্ল্যান্ডটা এটা যদি ভিতরের দিকে ঢুকে যায় বা প্রট্রুট হয়, বা এটার আকৃতি যদি ছোট হয়ে যায়, তখন সেটা আসলে থাইরয়েড না, এটা থাইরোগ্লোসাল সিস্ট, অর্থাৎ এখানে থাইরয়েড একটা সিস্ট আছে যেটার সাথে টাং এর কানেকশন আছে। যখন টাংটা প্রট্রুট করবে তখন দেখা যাবে যে এই সিস্টটা ভিতরের দিকে চলে যাবে, একটা ডিপ্রেশন অথবা একটা দাগের মতো একটা দেখা যাবে, অথবা সাইজটা ছোট হয়ে যাবে। তাহলে প্রথমে যদি আমরা কোনো পেশেন্টের যদি বলি, তাহলে ফার্স্ট আমাদের কি করতে হবে, আমাদের প্রথমে করতে হবে পেশেন্টকে বলতে হবে যে ঢুক গিলতে। ঢুক গিলার উদ্দেশ্য, যদি থাইরয়েড গ্ল্যান্ড হয়, থাইরয়েড গ্ল্যান্ড মুভস উইথ ডিগ্লুটেশন। আর লিভ নোড বা অন্য কোনো সোয়েলিং হলে সেটা মুভমেন্টের ডিগ্লুটেশনের সাথে মুভ করে না। যেন ফার্স্ট আমরা বলবো যে আপনি ঢুক গিলেন, আমরা থাইরয়েড মুভমেন্টটা দেখবো যেটা মুভমেন্ট করে কিনা। যখনই একটা সোয়েলিং দেখবেন যে আপনার ডিগ্লুটেশনের সাথে মুভ করতেছে, ইট ইজ থাইরয়েড গ্ল্যান্ড আনলেস আদারওয়াইজ প্রুভড, এটা থাইরয়েড গ্ল্যান্ড ছাড়া অন্য কিছু হবেই না। আর যখনই মুভমেন্ট করবে না তখন মনে করবে এটা অন্য লিভ নোড হতে পারে বা যে কোনো সোয়েলিং হতে পারে। আর তারপরে বলতে হবে যে প্লিজ প্রট্রুট দ্য টাং, টাং প্রট্রুট করার পরে যদি থাইরয়েড গ্ল্যান্ডের আকৃতিটা ছোট হয়ে যায়, তাহলে এটা আসলে থাইরয়েড গ্ল্যান্ড না, এটা থাইরোগ্লোসাল সিস্ট। তাহলে আমরা একটু দেখি পেশেন্টকে, আমরা বললাম এই যে দেখেন, গলা এরকম করে, গলাটা এরকম করে, হ্যাঁ এখন ডুব গিলেন, খাবার খালি যেভাবে ডুব গিলেন, দেখা যাচ্ছে যে এটা মুভ ইয়ার সাথে মুভ করতেছে, তাহলে এটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড। আবার এই পাশের পেশেন্টটা দেখি আমরা, ডিস্টার্ব করতেছে কেন।
আচ্ছা আমরা তো যেটা আমার স্ক্রিন তো মানে দেখা যাচ্ছে মনে হয়, হ্যাঁ আচ্ছা আমি একটু এখন দেখেন। আচ্ছা এটা তো সবাই দেখছেন তো মনে হয়, এটা দেখতে পারছেন এই ইয়েটা ভিডিওটা আপনার দেখা তো যাচ্ছে না? জি স্যার। আচ্ছা তাহলে দেখেন এই ভিডিওটা যদি আমরা দেখি তাহলে আমাদের পরিষ্কার হয়ে যাবে কোনটা থাইরয়েড গ্ল্যান্ড এবং থাইরয়েড মানে অন্যান্য আদারদের। এখানে দেখবেন যে এই যে এটা যেটা আছে এই এটা কিন্তু মুভমেন্ট করবে না, এটা দেখবেন ফিক্স থাকবে। এখানে থাইরয়েড গ্ল্যান্ডটা মুভমেন্ট করবেন, তাহলে এখানে থাইরয়েড গ্ল্যান্ডটাও আছে, সাথে লিম্ফ নোড আছে। দ্যাটস ওয়াই এটা একটা থাইরয়েড গ্ল্যান্ড এই পাশেরটা, আর ওইটা হচ্ছে লিম্ফ নোড। এখন আরেকটা পেশেন্টের দেখি আমরা ভিডিও, এই যে দেখা যাচ্ছে দেখেন এই পেশেন্ট, এই দেখেন থাইরয়েড গ্ল্যান্ড মুভ উইথ ডিগ্লুটেশন, থাইরয়েড গ্ল্যান্ড মুভ উইথ ডিগ্লুটেশন। এখন এরপরে নেক্সট হচ্ছে টাং বের করতে গেলো, টাং বের করার পরেও তার এখানে এটা কোনো পরিবর্তন হয় না, এটা আসলে থাইরয়েড গ্ল্যান্ড, থাইরোমেগালি নট থাইরোগ্লোসাল সিস্ট। এখন দেখেন এই যে একটা পেশেন্ট দেখেন তার এই যে থাইরয়েড গ্ল্যান্ড আছে, হুম, এখন আমি তখন টাংটা পুটটুট করতে বললাম, তখন কি হলো এই যে দেখেন এটা একদম ডিজে উপরের দিকে উঠে গেল এবং এটা সিঙ্কেজ হয়ে গেল। তো দিস ওয়াজ থাইরোগ্লোসাল সিস্ট। এটা একই কথা। দেখেন এখানে একটা সোয়েলিং আছে, তখন এই টাংটা পুটটুট করতে বললাম, এই সোয়েলিংটা ডিজেপের হয়ে গেল অথবা উপরের দিকে উঠে গেল। তাহলে এটা হচ্ছে অনেক সময় স্যাররা জিজ্ঞেস করে যে কিভাবে থাইরয়েড গ্ল্যান্ড না লিম্ফ নোড আপনি কিভাবে বুঝবেন, বলবেন যে স্যার এটা যেহেতু মুভ উইথ ডিগ্লুটেশন দেন ইট ইজ থাইরয়েড গ্ল্যান্ড, যদি মুভ উইথ নট ডিগ্লুটেশন দেন ইট ইজ থাইরয়েড অন্যান্য আদার দেন লিম্ফ নোড বা আদার লাম্প। আর থাইরোগ্লোসাল সিস্ট হলে কি হবে, আপনি টাং পটটুট করেন তাহলে সেটা কি হবে, ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে। তাহলে আমার সামনে থেকে কাজ শেষ হয়ে গেল, আমি পিছনে চলে যাবে, এখন আমি গো ফ্রম দ্য গো বিহাইন্ড দ্য পেশেন্ট। তাহলে আর যদি আপনি বেডে থাকেন রুগী, তখন তো আপনি রুগীর পিছনে যাওয়া সম্ভব হবে না, রুগীকে ঘুরাই ফেলবেন, রুগীকে আপনি বলেন যে রুগীর পিছন দিকটা আপনার দিকে দিতে বলবেন, ফোনটা সামনের দিকে থাকবে। তাহলে এখন দেখেন আমি টেম্পারেচার দেখবো প্রথমে। নাও টেম্পারেচার দেখে নিলাম, প্রথমে আমরা তো জানি টেম্পারেচার দেখতে হয় ডর্সাল সারফেস অফ দ্য হ্যান্ড দ্বারা, সবসময় রাখবেন টেম্পারেচার দেখতে হয় অলওয়েজ। তো দেখে নিলাম, এরপরে আমরা চলে যাব। এখন আমি এটাকে পালপেট করব, পুরা থাইরয়েড গ্ল্যান্ডটাকে পালপেট করব বিভিন্ন এই যে এভাবে দেখেন পালপেট করতেছে আমি উইথ দ্য ফিঙ্গার অফ দ্য বোথ হ্যান্ড, ফিঙ্গারের পাল্প অফ দ্য ফিঙ্গার দিয়ে আমি থাইরয়েডটা পালপেট করব। যখন থাইরয়েডটা পালপেট করব আমি রাইট লেফট লোব দুইটাই পালপেট করব এবং বর্ডারটা পালপেট করব, এবং রুগীকে পালপেট করার সময় বলবো যে একবার যে আপনি ঢুক গিলেন, তাহলে কি হবে থাইরয়েড গ্ল্যান্ডটা আপনি ফিল করতে সুবিধা হবে। এক সময় বলতে হয় যে প্লিজ সোয়ালো। তাহলে যখন আমরা থাইরয়েড গ্ল্যান্ডকে পালপেট করব, পালপেট করা তো খুব সহজ জিনিস, কিন্তু দেখতে হবে কি কি জিনিস, আপনাকে তখন সাইজটা দেখতে হবে, এটা সারফেসটা কেমন, স্মুথ হার্ড না ইরেগুলার না সফট নাকি কনসিস্টেন্সিতে এটা কি ফার্ম নাকি। সারফেসটা হয় রেগুলার অথবা ইরেগুলার, কনসিস্টেন্সি এটা কি ফার্ম সফট হার্ড, টেন্ডারনেস আছে কিনা। টেন্ডারনেসের সময় যে একটু পেশেন্টের দিকে তাকাই নিতে হবে, একটু চাপ দিতে হবে, তাকাই নিতে হবে। এটা ফিক্সড উইথ আন্ডারলাইং স্কিন বা ওভারলাই স্ট্রাকচার ফিক্সড কেন, ওই যে ডিগ্লুটেশন যখন তো আপনি করবেন তখনই তো বুঝতে পারবেন এটা মুভ করতেছে কিনা, যে আন্ডারলাইং স্ট্রাকচার বা ওভারলাইং স্কিনের সাথে ফিক্সড কিনা, যে কোনো সোয়েলিং এর জন্য আমাদের দেখতে হয়। এবং পালপেটটা লোয়ার মার্জিন অফ দ্য গ্ল্যান্ডটাকে আপনার পালপেট করতে হবে। তাহলে যে দেখেন এই পেশেন্ট একটা পেশেন্ট আমি পালপেট করতেছি বিভিন্ন ভাবে, এই যে পালপেট সাইডে চলে যাচ্ছি, উপরে যাব নিচে যাব এবং সবগুলো আমি এভাবে পালপেট করব। এখন আপনার পালপেশনের পরে তাহলে প্রথমে তাহলে আমার থাইরয়েড কিন্তু পালপেশন শেষ হয়ে গেল, খুব অল্প সময়ের মধ্যে আমরা প্রথমে পেশেন্টকে সামনে দিকে পেশেন্টের ইন্সপেকশন করলাম, মুভমেন্ট ডিগ্লুরেশন করতে বললাম, টাং টুট করে পরে পিছনে প্রথমে টেম্পারেচার দেখলাম, তারপরে আমি থাইরয়েড গ্ল্যান্ড পালপেশন করলাম। অ্যাসোসিয়েটেড যেটা বললাম থাইরয়েড গ্ল্যান্ডের সাথে তিনটা জিনিস আপনাকে পালপেট করতে হবে, একটা সার্ভাইকাল লিম্ফ নোড পালপেট করতে হবে, ক্যারোটিড পালস দেখতে হবে এবং ট্রাকিয়া দেখতে হবে। তাহলে দেখেন আদার দেন থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু আপনাকে, তাহলে থাইরয়েড গ্ল্যান্ড যদি আপনার পড়ে তাহলে আপনাকে অবশ্যই সার্ভাইকাল লিম্ফ নোড কিভাবে পালপেট করতে হয় সেটা গুরুত্বপূর্ণ, সেটা আপনাকে দেখতে হবে। তো এগুলো তো আপনাদেরকে পড়ানো হয়েছে যে প্রথমে আমরা কি দেখি, এটা সাবমেন্টাল দেখি,
তারপরে আমরা দেখি কি সাবমেন্ডিবুলার, সাবমেন্টার একটা আঙ্গুল দিয়ে দেখা হয়, সাবমেন্ডিবুলার দুই পাশ থেকে দেখা হয়। তারপরে আমরা এক আঙ্গুল বা দুই আঙ্গুল দিয়ে জোগ্লু ডায়াগনস্টিক দেখবো। তারপরে আমরা সরাসরি অ্যান্টেরিয়র চেনে নেমে যাব, অথবা কেউ সাথে প্রথমে পিওরিকুলার দেখে অ্যান্টেরিয়র চেনে নামবো। তারপর আমরা চলে যাব সুপ্রাকেভিকুলার। তারপর আমরা পিছনের দিক দিয়ে স্টার্নোক্লাইডেড মাস্টার মাসেল এর পিছন দিক দিয়ে আমরা পোস্টেরিয়র চেন দেখব। তারপরে কেউ আগে যদি আপনি পি অরিকুলার না দেখে থাকেন লিম্ব নোড, তাহলে তখন পি অরিকুলার লিম্ব নোড দেখবেন। তারপরে পোস্ট অরিকুলার লিম্ব নোড দেখে আপনি সার্ভাইকাল লিম্ব নোড এক্সামিনেশন শেষ করবেন। কারণ থাইরোমেগালি থাকলে অনেক সময় লিম্ফ্যাডেনোপ্যাথি থাকে, স্পেশালি মেলিগনেন্সির ক্ষেত্রে। এর জন্য থাইরয়েড এক্সামিনেশন করলে অবশ্যই সার্ভাইকাল এক্সামিনেশন করতে হবে, ক্যারোটিড পালস দেখতে হবে, টাকিয়া দেখতে হবে। তাই নেক্সট হচ্ছে আমার কি দেখবো, ক্যারোটিড পালস দেখতে হবে। তা আপনারা জানেন যে ক্যারোটিড পালস সব সময় দেখা যাচ্ছে সিঙ্গেল দেখতে হয়, দুইটা ক্যারোটিড পালস কখনো একসাথে দেখা যায় না, কারণ সিনকোপ হইতে হয়। এই জন্য সিঙ্গেলটা দুইটা একসাথে ক্যারোটিড পালস দেখা যাবে না। প্রথমে আমি এই পাশে পেশেন্টটাকে একটু ডান দিকে বা বাম দিকে, যখন আপনি যে পাশে ক্যারোটিডটা দেখবেন তার অপোজিট থেকে একটু ঘুরাই নিলে আপনার জন্য সুবিধা হবে। আপনি ঘুরাই নিতে পারেন, নাও নিতে পারেন, দুই আঙ্গুল দিয়ে দেখতে পারেন, থাম দিয়েও দেখতে পারেন, এটা একজন একইভাবে দেখে। যে এগুলো যখন আপনি ডিটেলস পড়বেন, যখন যখন আপনি পালস পড়ানো হবে, তখন এই যে আমি দেখাচ্ছি, কিন্তু আমাকে দুই পাশে কি দেখতে হবে, ক্যারোটিড পালস দেখতে হবে। এখন আমাদের ট্রাকিয়া দেখতে হবে। ট্রাকিয়া তো আমরা রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশনে দেখছি, কিন্তু এখানে তো শোয়ায় দেখতে হবে না, এখানে বসায় আপনি ওরকম ভাবে দেখবেন। আপনি দুটো আঙ্গুল, দুই স্টার্নোক্লাইডোমাস্টার, যে কেভিকুলার এন্ড স্টার্নোক্লাইডের এন্ড অফ দা কেভিকলে দেখবেন। আর ওই মাঝখানে যে ফিঙ্গারটা দিয়ে, যেটা ওই ফিঙ্গার দিয়ে আপনি, সাধারণ মিডিল ফিঙ্গার দিয়ে আপনি সাধারণত দুই পাশে যেভাবে টাকিয়া দেখতে হয়, যেভাবে একবারে এভাবে দেখতে হবে। তো টাকিয়া দেখার পরে আসলে আমাদের পরে করতে হবে অস্কালটেশন। ঠিক আছে, অস্কালটেশন করার সময় তাহলে আমরা অস্কালটেশন দেখবো থাইরয়েড ব্রুই আছে কিনা। এটা সাধারণত ব্রুই, আপনি এটা সাধারণত বেল দিয়েও দেখতে পারেন, আবার ডায়াফ্রাম দিয়ে দেখলে হয়। এটা বেল দিয়ে দেখতে হয় না, এটা ডায়াফ্রাম দিয়ে দেখলে হয়, কারণ এখানে অনেক বড় ব্রুই থাকে তো, এটা বোঝা যায়। ডায়াফ্রাম দিয়ে দেখলে হয়, এটা বেল দিয়েও যদি দেখেন তাতেও কোনো সমস্যা নাই, ডায়াফ্রাম দিয়ে দেখা যায়, এটা ডায়াফ্রাম দিয়ে অ্যালাউ করে। তারপরে যে জিনিসটা আমাদেরকে দেখতে হবে, এরপর পারকাশন করতে হবে। এই জন্য আসলে ওইটা আমরা যদি ওইভাবে ভাগ নাই, তারপরে আমরা যে ইন্সপেকশন করি, পালপেশন করি, অস্কালটেশনটা আগে করে ফেলি, তারপরে আপনি পারকাশন করেন। যদি পারকাশন করেন বা আপনি আগে পরে করলে যে খুব বেশি কেউ মাইন্ড করবে তা না। তা পারকাশন দুই ভাবে করা যায়, একটা হলো আপনি পিছন থেকে পারকাশন করতে পারেন, রুগীর পিছন থেকে আপনি পিছনে অবস্থান করে পারকাশনটা করতে পারবেন। আবার অনেক সময় সাইড টু সাইড দেখা গেছে যে আপনি এখান থেকে পারকাশন করে এই পর্যন্ত যেতে পারেন, এখান থেকে ওই পর্যন্ত আপনি যাওয়া সম্ভব, এই দুইভাবে আপনি পারকাশন করতে পারবেন। তাহলে আমরা দুইটাই দেখাচ্ছি। এই যে আমি রুগীর পেছনে আছি, কিন্তু তার উপর থেকে আমি কি করব, নিশ্চয়ই নিচ থেকে আমি উপরের দিকে হবে, আমার ভিউটা থাকবে কি, পারকাশন করলে এখানে কি থাকবো, রেজোনেন্স 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 পাবো। কিন্তু থাইরয়েড উদ্দেশ্য কি, রেট্রোস্টার্নাল থাইরয়েডটা এক্সটেনশন আছে কিনা, থাইরয়েড গ্ল্যান্ডটা স্টার্নামের নিচে আসছে কিনা। নিচে আসলে কি হবে, যখন আপনি এখানে উপরের দিকে আসবেন, এখানে আসার পরে থাইরয়েড গ্ল্যান্ড যদি স্টার্নামের নিচে যায়, তাহলে এখানে আপনি রেজোনেন্স না পেয়ে ডাল পেবেন। তাহলে প্রথমে নিচের থেকে এখানে আস্তে আস্তে আমি উপরের দিকে একটু যে উপরে উঠতেছি, এভাবে পারকাশন করে করে উপরের দিকে যাচ্ছি, উপরের দিকে যাচ্ছি। অথবা আমি যদি মনে করেন আপনি সামনে এসেও পারকাশন করতে পারেন, তখন এই যে আপনি এই ডান দিক থেকে বাম দিকের দিকে যাবেন, টুয়ার্ডস দা স্টারনামে আসবেন, তখন এখানে রেজোন্যান্স থাকবে, এখানে আসলে কি হবে, ডাল পাবেন, যদি রেট্রোস্টার্নাল গয়টার এক্সটেনশন থাকে। এই, তা আপনি পারকাশন পিছন থেকেও করতে পারেন, সামনে থেকেও করতে পারেন। এরপরে মোটামুটি শেষ। এরপরে প্যামবার্টন সাইন থাকে। প্যামবার্টন সাইন আর কিছুই না, যদি পেশেন্টের রেট্রোস্টার্নাল গয়টা দেখার জন্য আমরা কি বলি, আস্ক দ্য পেশেন্ট টু রেজ হিজ আর্ম অ্যাবভ দ্য হেড, তার মাথার উপরে হাত দিতে এইভাবে তুলতে বলবো। হুম, তাহলে কি হবে, তখন যদি পেশেন্টের রেট্রোস্টার্নাল গয়টার থাকে, তাহলে কতগুলো চেঞ্জ হবে। তার পেশেন্ট মে ডেভেলপ সাইন অফ কম্প্রেশন, যা সাচ সাফেশন অফ দ্য ফেস, দেখবেন ফেস লাল হয়ে যাবে, সিনকোপ হয় কেউ, অথবা মাথা ঘোরায় সিনকোপ হতে পারে, তারপরে রেডিশ হয়ে যায়, মনে হবে তার সাফোকেশনের মতো হবে, যে এই দম আটকে মারা যাবে, ওগুলো ভাব হয়। আবার ফেস দেখবেন যে রেড হয়ে যায়। এগুলো সাধারণত আমাদের দেশের লোকদের যে কমপ্লেক্সন, তাতে এটা বোঝা যায় না। কিন্তু যেরকম এই যে দেখেন এই পেশেন্টটা, এটা ধরেন রেট্রোস্টার্নাল গয়টার আছে, আমি যখন তার প্যামবার্টন সাইন দেখতে গেলাম, তখন এই দেখেন তার যে মুখটা লালচে হয়ে গেল। এখানে সিনকপ হইতে পারে, ডিজিনেস হতে পারে, বেদলেসনেস হতে পারে।
এই যে পেশেন্ট, এই পেশেন্ট রেট্রোস্টার্নাল গয়টা আছে, যখনই তার পেম্বার্টাস সাইন দেখতে পেলো তখন এই যে দেখেন, এটা বিদেশি বলে ওদের মুখে এটা ভালো হয়, কিন্তু আমাদের দেশে খুব একটা হয় না। তাই থাইরয়েড গ্ল্যান্ড কিন্তু এক্সামিনেশন শেষ হয়ে গেল। যখন থাইরয়েড গ্ল্যান্ড এক্সামিনেশন শেষ হয়ে যাবে তখন আমাদেরকে কিছু জিনিস দেখতে হবে, সেটা হচ্ছে এক্সামিনেশন ফর্ম ফর থাইরয়েড স্ট্যাটাস। অর্থাৎ থাইরয়েড গ্ল্যান্ডের জন্য, থাইরয়েড গ্ল্যান্ড যদি থাকে কারো, তখন অনেক সময় আমাদের সরাসরি দেখা যায়, বা অনেক সময় স্যারদের অনুমতি নিতে হয় যে মে আই স্যার should see the relevant, অথবা মে আই সি দা স্ট্যাটাস অফ দা থাইরয়েড স্ট্যাটাস অফ দিস পেশেন্ট। তাহলে আমরা এখানে কি দেখবো? অ্যাপিয়ারেন্স অফ দা ফেস, এটা তো আমরা আগে দেখতে পারি। অ্যাপিয়ারেন্স দেখা যায়, বিশেষ করে থাইরোটক্সিকোসিস হইলে একরকম, অথবা হাইপোথাইরয়েড হইলে আরেক রকম হয়। তো অ্যাপিয়ারেন্স কিন্তু অনেক সময় দুই পেশেন্ট হবে, হাইপোথাইরয়েড এবং হাইপার থাইরয়েডের অ্যাপিয়ারেন্স অনেকটা কম হয়। হাইপার মানে সবসময় সে অ্যাক্টিভ থাকে, সবকিছু তার বেশি বেশি, পেশেন্ট অ্যাংসাস থাকে, রেস্টলেস থাকে, ফিজিডিটি থাকে, ফাইট এন্ড পেস থাকে, স্টিয়ারিং লোভ থাকে, এরকম থাকে। অনেক সময় দেখা যায় গয়টারও দেখা যায়। তাহলে এই যে দেখেন, এরকম এরকম একটা অ্যাপিয়ারেন্স থাকে। তাহলে আমরা সাধারণত কি দেখি চোখের মধ্যে? যে অ্যাপিয়ারেন্স এক্সোপথ্যালমাস। এই যে দেখেন, আপনি একটা পেশেন্ট দেখেন, থাইরয়েড পেশেন্ট দেখলে বোঝা যাচ্ছে তার এই যে স্টারিং লোক, এই রুগী দেখেন যে চোখের আইলিড দেখা যাচ্ছে, দেখে বোঝা যাচ্ছে এই রুগীটা অ্যাংশাস ফেস থাকে। এটাও দেখেন একটা থাইরোটক্সিকোসিস বা থাইরয়েড ফেস, হাইপারথাইরয়েডিজম এর পেশেন্টের জন্য। তাহলে আমরা চোখে কি দেখি? চোখে তিনটা জিনিস দেখি: এক্সোপথ্যালমাস, রেড রিট্রাকশন। রেড রিট্রাকশন মানে হচ্ছে, আমাদের সবসময়, আপনি কখনোই কারো আপার স্ক্লেরা দেখতে পারবেন না, কারণ কর্নিয়ার 1/5 এটা স্ক্লেরা আইলিড দ্বারা আপনার সবসময় ঢাকা থাকে, যে কারণে আপনি কোনো পেশেন্টের আপার স্ক্লেরা ভিজিবল দেখতে পারবেন না। কারো যদি আপার স্ক্লেরা দেখা যায় তখন সেটাকে বলি রিড রিট্রাকশন, মানে ভাঁজ হয়ে আছে রিডটা। রিড লেগ হচ্ছে আপনি যখন আই মুভ করবে তার সাথে সাথে আইবল মুভ করলে রিড, এটা আইবল একই সাথে দুইটাই সাইমালটেনিয়াসলি মুভ করে। কিন্তু লেগ মানে হচ্ছে, লিড লেগ মানে হচ্ছে অলস, মানে আপনি আই মুভ করে গেছে কিন্তু তার ঘুম ভাঙে নাই, সে একটু আস্তে আস্তে পরে এটা নিচের দিকে নামে। তাহলে আমরা তিনটা জিনিস দেখি, একটা হচ্ছে এক্সোপথ্যালমাস, রিড রিট্রাকশন, রিড লেগ। এই তিনটা জিনিস আপনাকে দেখতে হবে। তিনটা দেখার জন্য তিনটা প্রসিডিউর আছে। আর শেষে দেখতে হয় এক্সট্রা অকুলার মাসেলের মুভমেন্ট, কারণ থাইরয়েড মাসেল, যদিও থাইরয়েড নার্ভের এখানে সমস্যা করে না, এখানে মায়োপ্যাথি করে। থাইরয়েড মায়োপ্যাথির জন্য আমাদের এক্সট্রা অকুলার মাসেলের মুভমেন্ট দেখতে হয়। তাহলে থাইরয়েড আই সাইনের মধ্যে যে যা যা কি থাকে, একটা এক্সোপথ্যালমাস, রিড রিট্রাকশন, রিড লেগ, এবং অপথ্যালমোপ্লেজিয়া। ওই যে মানে যখন অপথ্যালমোপ্লেজিয়া হচ্ছে আই মুভমেন্ট যখন উইক হবে তখন সেটার নাম হয় যে অপথ্যালমোপ্লেজিয়া। আপনারা তো জানেন প্লেজিয়া কি, প্যারালিসিস কি, এগুলো আপনারা নার্ভাস সিস্টেম পড়লে জানতে পারবেন। আমরা আমরা কি দেখবো? প্রথমে তাই তিনটা জিনিস দেখবো। প্রথমে যে একজোপথ্যালমাস দেখবো প্রথমে। তাহলে একজোপথ্যালমাস দেখার আগে, তাহলে আমি বলছি একজোপথ্যালমাস দেখবো, কিন্তু আমি কিন্তু আগে রিড লিগ এবং রিড রিট্রাকশন দেখবো। কেন দেখবো? এটা দেখবো এই জন্য যে একজোপথ্যালমাস পিছন দিক দিয়ে দেখতে হয়, আর রিড রিড এবং রিড রিড রিট্রাকশন এবং রিড লেগ যেটা আছে সেটা দেখতে হয় সামনের থেকে। তাই রিড রিট্রাকশন জিনিসটা কি? রিট্রাকশন হচ্ছে ভাঁজ হয়ে থাকা। তাহলে পেশেন্টকে আমরা বলবো, আস্ক দ্য পেশেন্ট টু লুক ফরওয়ার্ড and you try to see the visible sclera above the margin of the cornea. Normally eyelid enclose 1/5 of the sclera. Normally 1/5 of the cornea is the covered by the eyelid. আইলিডের কর্নিয়ার উপরে পঞ্চমাংশ আমাদের আইলিড দ্বারা যেহেতু এনক্লোজ থাকে, এই জন্য আপনি যখন তাকাবেন তার কখনোই কোনো পেশেন্টের আপার স্ক্লেরা দেখতে পারবেন না। এই যে দেখেন, এই পেশেন্টের আমরা আপার স্ক্লেরা নট ভিজিবল, এই যে পিউপিল দেখা যাচ্ছে, এই যে কর্নিয়া, এই যে পিউপিল, হ্যাঁ, কিন্তু এই যে নিচে এখানে দেখা যাচ্ছে না, আপার স্ক্লেরা দেখা যাচ্ছে না। রিড রিট্রাকশন যখন আপনার আপার স্ক্লেরা ভিজিবল হবে তখন সেটাকে বলা হবে রিড রিট্রাকশন। দেখেন এই পেশেন্টের আপার স্ক্লেরা দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে, এই যে পিউপিল, এই যে হচ্ছে আপনার কর্নিয়া, এর উপরে সাদা। তার আপার স্ক্লেরা যখন ভিজিবল হবে তখনই সেটার নাম হয়ে যায় রিড রিট্রাকশন। তাই রিড রিট্রাকশন দেখতে হলে পেশেন্টকে একটা ইনস্ট্রাকশন দিতে হবে যে আপনি দূরের দিকে তাকায় থাকেন, রুগী তাকায় থাকবে আর আপনি তাকায় থাকবেন রুগীর চোখের দিকে।
এটা একটা নাম আছে ডারলিম্পল সাইন, এগুলো মনে রাখার দরকার নাই। তাহলে আমরা পেশেন্টকে দেখেন, দিস ইজ হচ্ছে রিড রিট্রাকশন, যে আপার স্ক্লেরা ভিজিবল হচ্ছে, তাহলে আপার স্ক্লেরা যদি ভিজিবল হয় তখন সেটার নামই হয় রিড রিট্রাকশন। তা আমরা রুগীকে কি ইনস্ট্রাকশন দিব? আমরা রুগীকে ইনস্ট্রাকশন দিব যে আপনি দূরের দিকে তাকায় থাকেন, আপনি রুগীর দিকে তাকায় থাকবেন, আর আপনি রুগীর দেখবেন যে আপার স্ক্লেরা দেখা যায় কিনা। এই রুগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে আপার স্ক্লেরা দেখা যাচ্ছে না, তার মানে কি? তার রিড রিট্রাকশন নাই। এই রোগীর ক্ষেত্রে দেখেন সে দূরের দিকে তাকিয়ে আছে, আপনি তার আপার স্ক্লেরা দেখা যাচ্ছে, তার এটা হচ্ছে রিড রিট্রাকশন, তার প্রেজেন্ট আছে। ঠিক আছে, এরপর আমরা দেখব রিড লেগ। রিড লেগ বলতে যে দেখেন এখানেই বোঝাই দিছে ছবি দ্বারা, দেখেন পেশেন্ট আই বলটা নিচের দিকে নেমে গেছে, কিন্তু লিড কিন্তু আছে, আই লিড কিন্তু উপরের দিকে আছে। তার মানে লিডটা অলস, সে কাজ করতে চায় না। আই বল নিচে নামলে লিড হচ্ছে হচ্ছে ওই যে আপনার অনেক সময় গ্রামের মরল দেখছেন না, মরল হেঁটে যাচ্ছে আর তার যে চামচা আছে সে কি করে, ছাতা নিয়ে তার পাশে দাঁড়ায় থাকে, উপরে মাথায় ধরে। এখন দেখা গেল আপনার মরল চলে গেল বা বস চলে গেল, বসের যে চামচা আছে সে ছাতা নিয়ে যাইতে পারলো না, তাহলে কি হবে? যে ঘটনা ঘটবে, রিড লেগের ক্ষেত্রে একই ঘটনা ঘটে। এটা তো আমি বললামই। তাহলে আমরা কি করব, পেশেন্টের ইন্ডেক্স ফিঙ্গারটা প্রথমে অ্যাবভ দ্য পেশেন্ট, পেশেন্টের মাথার উপর ধরবো এবং আস্ক দ্য পেশেন্ট টু ফলো ইউর ফিঙ্গার। রুগীকে বলতে হবে যে আপনি আমার আঙ্গুলটা যেদিকে নামবে আঙ্গুলের সাথে সাথে আপনার চোখটা নাড়াবেন। হ্যাঁ, মাথা না চোখ। অনেক রুগী কি করে মাথা নামায় ফেলে, কিন্তু মাথা না নামালে তো আপনি বুঝতে পারবেন না। বলবেন যে আমার আঙ্গুলটার সাথে সাথে আপনার চোখের মনি নামাবেন, মাথা নাড়াবেন না। তখন আপনি দেখবেন যে সাইমেলটেনিয়াসলি আপনার চোখের আইও মুভ করতে, আই বলের সাথে লিডটা সাইমেলটেনিয়াসলি মুভ করে কিনা। তাহলে এই যে যদি নর্মাল যখন হবে, যখন চোখ নামবে তার সাথে তো আই লিড নামার কথা ছিল, কিন্তু লিড লেগের ক্ষেত্রে কি হবে, চোখটা নিজের থেকে নেমে গেছে, দেখবেন যে আইলিডটা আস্তে আস্তে নামবে, আপার স্ক্লেরাটা ভিজিবল হবে। কিন্তু যখনই আপনি চোখ যখন দেখবেন যে আপনি যখন চোখ নামাবেন তখন ওই যে আপার স্ক্লেরা দেখতে পারবেন না, কিন্তু লিড লেগের ক্ষেত্রে যখন চোখটা নেমে যাবে দেখবেন যে এই যে আস্তে আস্তে পরে আইলিডটা নিচের দিকে নামতেছে। এটা বন্ড গ্রিফিথ সাইন, এই যে দেখেন এখানে একটু রিড লেগ আছে, এটা বোঝা যাচ্ছে রিড রিট্রাকশন। এখন আমি বলবো চোখটা নিচের দিকে নামাতে, রুগীর চোখটা দেখেন নিচের দিকে নামাইছে, দেখেন আইলিড এখনো নামে নাই, আইলিড নামতে দেরি করতেছে, দিস ইজ কল রিড লেগ। এখন এগুলো আসলে যদি আপনাকে না দেখায়, এটা আপনি যতই বলি না কেন এটা আপনি বুঝবেন না। এই যে দেখেন আমরা তাহলে এটা কিভাবে করব, রুগীকে প্রথমে তার আমার যে হাতটা এটা রুগীর কপালের উপরে নিতে হবে, সে উপরের দিকে তাকাবে কিন্তু মাথা না, সে চোখ দিয়ে তাকাবে আর মাথা ফিক্সড রাখতে হবে, হেড মুভ করা যাবে না, আই মুভ করবে। তখন আস্তে আস্তে আমি কি করব, আস্তে আস্তে নামাই নিয়ে আসবো, রুগীকে বলবো যে প্লিজ ফলো মাই ফিঙ্গার, যে আমার ফিঙ্গার সাথে সাথে রুগী দেখেন তার চোখটা নামতেছে। এই যে চোখটা নামছে, যতই চোখ নামছে তার সাথে কি আছে, চোখের পাপড়ি নিচে নামছে, আইবল গোজ ডাউনওয়ার্ডস, সাইমেলটেনিয়াসলি আইলিড অলসো গোস ডাউনওয়ার্ডস। তাহলে দুজনে একই সাথে কাজ করছে, তাহলে এখানে কোনো রিড লেগ নাই। এখন এই পেশেন্টের ক্ষেত্রে দেখেন আইলিড, আইবল নেমে গেছে কিন্তু আইলিড তখনও নামে নাই, যে কারণে এই অংশটা দেখা গেছে, আর তার ক্ষেত্রে এটা দেখা যায় নাই। এখন আমরা একটা ভিডিও দেখি, ভিডিও দেখলে আমাদের দেখে বোঝা যাচ্ছে যে পেশেন্টের যে আপনার কি আছে, এই রোগীটার চেহারা দেখলে বোঝা যাচ্ছে তার রিড রিট্রাকশন আছে, আপার স্ক্লেরা নর্মালি ভিজিবল হয় না, কারণ 1/4 অফ দা কর্নিয়ায় ইয়ে দ্বারা ঢাকা থাকে, ওই আপনার লিড দ্বারা ঢাকা থাকে। সুতরাং এখানে বোঝা যাচ্ছে এই পেশেন্টের কি আছে, রিড রিট্রাকশন আছে। এখন রিড লেগ আছে কিনা এটা দেখার জন্য ওই যে আমাকে যে মুভমেন্ট করতে হবে, আমাকে বলতে হবে আমার আঙ্গুলের সাথে সাথে আপনার চোখটা নামাবেন, সরি, সাথে সাথে নামাবেন, মাথা না চোখ নামাবেন, আপনি একটু খেয়াল করেন, এই এই আঙ্গুলের সাথে সাথে চোখটা নামাবেন, মাথা না যে চোখে তাকায় থাকে না, এই খেয়াল করে দেখেন, এই আর একটু খেয়াল করেন, আপনার খেয়াল করতে থাকেন, এক সময় খেয়াল দেখবেন এটা খুব ডিফিকাল্ট কিন্তু খুব সহজ না। এই এই দেখেন এই শেষের সময় হচ্ছে, শেষের সময় একটু বোঝা গেছে যে যখন রিড সাথে, এখন এখানে অনেকগুলো আছে, আপনি একটা একটা দেখবেন, এই দেখেন এই পেশেন্টের যে আই বলের সাথে, রুগীগুলো খুব কঠিন করতে চায় না, দেখেন আপনার এক সময় দেখবেন যে আই বল নেমে যাবে, যে এই আই বল নামতেছে আস্তে আস্তে আইলিড নামতেছে। হ্যাঁ, আরেকবার দেখেন, এই খেয়াল করে।
দেখেন এখানে আইবলটা নেমে যাচ্ছে, আইলিডটা আস্তে আস্তে পরে নামতেছে। এটা দেখেন, এটা দেখলে আরো পরিষ্কার হবে। দেখেন মাথা না শুধু চোখ। এবারে দেখবেন দেখা যাবে, হালকা করে দেখলে এই যে খেয়াল। মাথা না শুধু চোখ। এদিকে আমার আঙ্গুলের দিকে তাকাইতেছে না, মাথা ঠিক থাকবো, মাথা এদিকে। হ্যাঁ, এখন আমার হাতের সাথে তোমার চোখটা নামাও। দেখছেন এখানে আবার এটা আরেকবার দেখেন যে আগে চোখ আইবলটা নামছে, তারপরে এদিকে আমার এই যে আঙ্গুলের দিকে তাকাইতেছে না, লিড মাথা ঠিক নামবে। থাকবো, মাথা এদিকে। হ্যাঁ, এখন আমার হাতের সাথে তোমার চোখটা নামাও। দেখছেন আগে চোখ আইবল নামলো, তারপরে আস্তে আস্তে আইলিড নামলো। এখন দেখেন এটা তো বোঝাই যাচ্ছে এটা যে একজোপথ্যালামাস আছে পেশেন্টের। দেখেন এই যে আপার স্ক্লার দেখা যাচ্ছে, তাহলে তার আমরা রিড লেগ দেখার চেষ্টা করব। হ্যাঁ, সরি, এটা থাইরয়েডিজম পেশেন্ট। দেখেন এটা তো বোঝা যায়, এটা সবচেয়ে সুন্দর বোঝা যাচ্ছে। দেখেন আরেকবার দেখেন, এই যে চোখ বল নামতেছে, তার কত পরে লিড নামতেছে। বুঝছেন? এটা এটা দেখার পরে আপনাদের আমার মনে হয় না কালো রিড লেগ নিয়ে আর কোনো সমস্যা থাকার কথা। হ্যাঁ, দেখেন আরেকবার এই যে দেখেন এই ভিডিওতে আপনার একটা সুবিধা হলো যে আপনারা ওয়ার্ডে যদি আপনাদের কেস দেখাইতাম, কিছু সুবিধা আছে অসুবিধা আছে, আপনাকে হয়তো আমি সব কেস পাইতাম না। এখানে আপনি সবই পাবেন, লিড রেগ, লিড ডিটেকশন, সবকিছু যে রুগীটা এখানে হয়তো পাওয়া যেত। এখন এটা এটা দেখার পরে আসলে আপনাদের লিড লেগ ডিটেকশন নিয়ে আর কনফিউশন কখনো থাকার কথা না জীবনে। এখন আসলে আমরা একজোপথ্যালমাস কিভাবে দেখবো? একজোপথ্যালমাস মানে কি? একজোপথ্যালমাস ফরওয়ার্ড প্রোট্রুশন অফ দা আইবল। প্রোট্রুডের সামনের দিকে এসে পড়বে, অর্থাৎ সাপ যেরকম গর্ত থেকে বের হয়ে আসলো, আমাদের আইবল তো থাকে গর্তের ভিতরে। এটা যখন ফেনা তুলে বেরিয়ে আসবে সেটাকে বলা হচ্ছে একজোপথ্যালমাস। তো একজোপথ্যালমাস যেমন একটা পেশেন্ট এখানে কি আছে, বাইলেটারাল একজোপথ্যালমাস। যেখানে একজোপথ্যালমাস থাকে তার আশেপাশে অনেক সময় বিশেষ করে থাইরয়েড আই ডিজিজ থাকলে পেরিঅরবিটাল ইডিমা থাকে, কনজাংটিভাল কনজেশন, রেডনেস থাকে, ক্যামোসিস মানে ইডিমা থাকে, কর্নিয়াল আলসারেশন এগুলো থাকে। হ্যাঁ, একজোপথ্যালমাস শুধু একজোপথ্যালমাস থাকতে পারে, সাথে একজোপথ্যালমাসের সাথে পেরিঅরবিটাল ইডিমা থাকতে পারে, কনজাংটিভাল রেডনেস থাকে, ক্যামোসিস থাকে, কর্নিয়াল আলসারেশন পর্যন্ত হয়ে যেতে পারে একজোপথ্যালমাসের। যদি এই জন্য যখন একজোপথ্যালমাস থাকবে, শুধু একজোপথ্যালমাস আছে নাকি সাথে আপনার পেরিঅরবিটাল ইডিমা আছে, কনজাংটিভাল রেডনেস আছে, ক্যামোসিস আছে, কর্নিয়াল আলসারেশন আছে, এগুলো আপনাদের দেখতে হবে। সাথে রিড লেগ, রিড ডিটেকশন, এগুলো তো আমরা দেখি, সবই তো একই ফিচার। এই দেখেন এইটা হচ্ছে একটা, দেখেন একজোপথ্যালমাসের পেশেন্ট, দেখেন এটা তার রেড রেড আছে, অর্থাৎ তার কনজাংটিভাল রেডনেস আছে, ক্যামোসিস আছে, ইডিমা আছে। এটা তো একটা ছবি, দেখেন একজোপথ্যালমাস, এটা দেখলে বোঝা যায় হোয়াট ইজ একজোপথ্যালমাস। যদিও এটা আসলে একটা হচ্ছে সিনেম্যাটিক, কিন্তু বোঝানোর জন্য যে একজোপথ্যালমাস মানে এটা বের হয়ে গেছে। আসলে তাহলে আমরা যখন পরীক্ষাতে করব একজোপথ্যালমাস কি, একজোপথ্যালমাস আর পোপটোসিস, অনেক সময় জিজ্ঞেস করে হোয়াট ইজ পোপটোসিস। পোপটোসিস হচ্ছে ফরওয়ার্ড পোর্ট্রুশন অফ দ্য আইবল। অনেক কারণে আইবল ফরওয়ার্ড পোর্ট্রুশন হতে পারে বাইরের দিকে। হ্যাঁ, কিন্তু যখন আইবল পোর্ট্রুশন হবে বা পপটোসিস হবে, পপটোসিস ডিউ টু থাইরয়েড ডিজিজ, তখন এটা নাম হয় একজোপথ্যালমাস। তাহলে একজোপথ্যালমাস এক ধরনের পপটোসিস। তাহলে অল একজোপথ্যালমাস আর পপটোসিস, বাট নট অল পপটোসিস একজোপথ্যালমাস। কোনো কারণে যদি এক পপটোসিস হয় ডিউ টু থাইরয়েড আই ডিজিজ, যখন সেটার নাম আমরা বলি একজোপথ্যালমাস। তাহলে আমাদের এক কথায় যদি মনে রাখা হয়, সহজে মনে রাখার জন্য, যদি আপনি কখনো আইবল তাকে দেখেন সে সুপ্রা অরবিটাল রিজের বাইরে এসে গেছে, তখনই হচ্ছে আমরা মনে করব সব সময় যে আইবলটা, এটাকে প্রসেস আমরা বা একজোপথ্যালমাস বলবো। তাহলে একজোপথ্যালমাস হলে আমাদেরকে পিছনে যাইতে হবে। তাহলে আমরা সব ওই যে ওই দুইটা জিনিস দেখলাম সামনে থেকে, একজোপথ্যালমাস থেকে থাকবো পিছনের দিকে। তাহলে একজোপথ্যালমাস দেখার হচ্ছে, এটা হচ্ছে আপনারা জানেন তো, এটা হচ্ছে সুপ্রা অরবিটাল রিজ, এটা হচ্ছে সুপ্রা অরবিটাল রিজ। তো আমি যদি এই পিছন থেকে, যে নর্মাল পেশেন্টে এটা বোঝার জন্য যদি এখান থেকে তাকাই, সুপ্রা অরবিটাল রিজ থেকে যদি আমি এখান থেকে যদি তাকানোর চেষ্টা করি,
তাহলে এখানে যে জাইগোমেট্রিক কাজটা দেখা যাবে, চোখটা দেখা যাবে না। অর্থাৎ এটা হচ্ছে একই একটা সরলরেখার মতো, এখানে একটা পিলার, এখানে একটা পিলার, এটা হচ্ছে মেট্রো রেলের আর কি রাস্তা, দুইটা পিলার সমান আছে। তাহলে এটা যতখানি উচ্চতা, জাইগোমেট্রিক কাচের উচ্চতা একই সমান। তাহলে এখান থেকে যদি আপনি পিছন থেকে তাকান, এই রেট্রো অরবিটার সুপার অরবিটার রিজ থেকে তাকাইলে আপনি চোখ দেখবেন না, আপনি দেখবেন কি, এই যে হচ্ছে এটা হচ্ছে জাইগোমেট্রিক কাজ। কোনো কারণে যদি চোখটা বড় হয়ে যায় তাহলে আপনার কি দেখবেন, এই জাইগোমেট্রিক কাজটা দেখা যাবে না। তখনই এটার নাম, তখনই আপনি বলবেন যে দিস ইজ একজোপথ্যালমাস। তাহলে একজোপথ্যালমাস হইলে কি হবে, এখান থেকে তাকাইলে এটা দেখা যাবে। কিন্তু কোনো কারণে যদি চোখটা বড় হয়ে আসে তাহলে এই যে আপনার জাইগোমেট্রিক কাজ দেখার পথে সে বাধা হয়ে যাবে। যদি না দেখতে পান তখনই বলবেন যে একজোপথ্যালমাস আছে। এটা হচ্ছে আমি যদি বাংলা যেটা বললাম। তাহলে দেখেন এখান থেকে তাকানোর পর পর এখানে দেখা যাচ্ছে এই পেশেন্টের চোখটা কি হচ্ছে, বড় হয়ে গেছে, একদম থর্মাস। যখন আপনি এখান থেকে তাকাবেন তখন দেখবেন চোখটা আপনি দেখবেন, তখন আর এই যে জাইগোমেট্রিক কাজটা দেখা যাবে না। এই জিনিসটা এলো আমরা করব, পেশেন্টের পিছনে চলে যাব। দেখেন, তাহলে পেশেন্টের আরেকটা ছিল, এটা আমরা করি, আরেকটা হলো কার্ড টেস্ট করি। কার্ড টেস্ট হচ্ছে কি একই কথা, আপনি একটা কার্ড দিবেন, এই কার্ডটা দেখবেন যে একটা অংশ উপরে, একটা অংশ থাকবে হচ্ছে সুপ্রা অরবিটারিসে, আর একটা অংশ থাকবে এটার উপর সুন্দর করে বসে যাবে, মেট্রো রেলের পাতাতনের মতো বা ফ্লাইওভারের মতো বা ব্রিজের মতো, দুইটা পিলার এর মাঝখানে বসাই দিবেন। আর যদি পেশেন্টে একজোপথ্যালমাস থাকে তাহলে কি হবে, এই মাঝখানে বসবে না, কারণ ওই যে এখানে মাঝখানে দেখা যাবে যে এটা এই চোখ এসে বাধা দিবে। তাহলে আমাদের দুইটা কার্ড টেস্ট করতে হয়। ইফ ইউ প্লেস এ কার্ড পেপার ইন বিটুইন সুরবা অবলিটার রিজ এন্ড ম্যাক্সিলারি প্রমিনেন্স, মানে যেটা জাইগোমেট্রিক কাজ, ইট উইল নট টাচ দ্য কর্নিয়া অর স্ক্লেরা নরমালি। ইন কেস অফ এক্সোপথ্যালমাস, যখনই আপনি এটা করবেন দেখবেন যেটা কর্নিয়াকে টাচ করবে বা স্ক্লেরাকে টাচ করবে, তখনই এটা কারণ এই যে এটা বড় হয়ে গেছে, এটাকে বলে এক্সোপথ্যালমাস। তাহলে দেখেন এখানে যদি আমি কার্ডটা দিই তাহলে এটা এসে কি করবে, বাধা দিবে। তাহলে এই যে দেখেন এটা জাইগোমেট্রিক কাজটাকে এটা টাচ করবে না। তাহলে আমরা একজোপথ্যালমাস অ্যাকচুয়ালি মেজার করার কথা ছিল, জনসন স্যাররা জিজ্ঞাসা করে, এটা একজোপথ্যালমোমিটার পাওয়া যায়, হার্টের একজোপথ্যালমোমিটার, এটা দ্বারা দিয়ে আমরা একজোপথ্যালমাস মেজার করি। কিন্তু আমরা ক্লিনিক্যালি দেখি কিভাবে, এখন দেখাবো। যে দেখেন, তাহলে আমি রোগীর পিছনে চলে গেলাম, পিছনে চলে যাওয়ার পরে যে আমি চোখে দিয়ে আমি এখান থেকে তাকাচ্ছি, এটা দিয়ে এখানে জাইগোমেট্রিক কাজটা দেখার চেষ্টা করছি। তাহলে দেখেন রুগীকে আপনার পিছনে যাইতে হবে, রুগীর হেডটা একটু আপওয়ার্ড ইনক্লাইন করে আপনার রুগীর আই লেভেলটা, আপনার চোখটা রুগীর সুপারঅরবিটাল লেভেলে নিয়ে এসে দেখাইতে হবে যে আমি এই জিনিসটা দেখার চেষ্টা করতেছি। এই আর এই যে দেখেন কার্ডটা এইভাবে আমি কার্ড দিলাম, এই দেখেন কার্ডের দুইটা এন্ড করছে, কার্ড কখনো চোখ কার্ডকে টাচ করে নাই, কর্নিয়া বা স্ক্লেরা কার্ডটাকে টাচ করে নাই। কাটটা সবসময় দিতে হবে যে এইভাবে দিতে হবে, নট ভার্টিক্যাল, কারণ এটা শার্প পেন দেওয়া যাবে না, ব্লান্ট পেন দেওয়া যাবে, কারণ শার্প পেন দিয়ে আগে আপনি দেখা যাচ্ছে অনেক কর্নিয়া আলসার করতে পারেন, ইনজুরি করতে পারে। তাই সবসময় সাবধান। কাট দিবেন কিভাবে, ঠিক এভাবে কাটটা দিবেন। তারপরে তাহলে আমাদের সবার শেষে হলো আমরা ডুপ্লিপিয়া, ওই যে ডিপ্লোপিয়া দেখবো, মানে আই মুভমেন্ট দেখবো। আই মুভমেন্ট তো আপনাদের কেনিয়াল না পড়লে আপনারা দেখবেন যে আই মুভমেন্ট উদ্দেশ্য কি ডিপ্লোপিয়া। কেন ডিপ্লোপিয়া হয় এটা আপনারা জানেন, যে আই হচ্ছে সিমেট্রিক্যাল মুভমেন্ট। আপনার আপনার বাম চোখ যদি ডানে তাকায়, বামে তাকায়, ডান চোখও বামে ওদিকে তাকাবে, মানে দুইটা আমাদের দুইটা আই কি করে, এক সুতা দিয়ে বাঁধা, সুতরাং দুইটা যেদিকে যাবে একই দিকে মুভমেন্ট করবে। উপরের দিকে তাকালে দুইটাই উপরের দিকে তাকাবে, নিচে তাকালে দুইটাই নিচের দিকে, ডানে বামে তাকালে দুইটাই নিচের দিকে তাকাবে। যে কারণে আমরা দুই চোখ হইলেও অবজেক্ট দেখি একটা, কিন্তু যখনই দেখবেন যে দুইজনের মধ্যে টানাটানি লেগে যাবে, একটা মুভমেন্টের সমস্যা হবে, তখনই হয় ডিপ্লোপিয়া। তাহলে আই মুভমেন্টের সময় আমরা রোগীকে ইনস্ট্রাকশন দিব যে আমরা দেখবো যে আই মুভমেন্টটা স্লাগিস কিনা, আর রোগীকে বলবো কোথাও যদি ডিপ্লোপিয়া হয় আপনাকে নোটিশ করার জন্য। এই যে দেখেন, এই যখন এই আইটা এদিকে গেছে, আই বলে এদিকে গেছে, আই আই যখন এদিকে গেছে, দুইটাই সিমেট্রিক্যালি একই দিকে মুভমেন্ট করে। এটা জাস্ট আই মুভমেন্ট আমি দেখানোর জন্য এখানে দেখালাম, যে দেখেন এই যে আই মুভমেন্ট, এটা যে একবার লেফটে উপরে, লেফটে নিচে, আবার রাইটে, আপনারা জানেন এই জন্য আমি দেখাচ্ছি না, উপরে নিচে। তাহলে আমাদের যখন দেখতে হয় প্রথমে একবার হাতটা এদিকে নিতে হয়, উপরে উঠাইতে হয়, আবার নিচে নামাইতে হয়, তারপর আবার মিডিলে আসতে হয়, উপরে উঠাইতে হয়, নিচে নামাইতে হয়। এটা আই মুভমেন্ট আপনার কেনিয়াল নার্ভের, এখানে আমরা এই জন্য আলাদা করে আর দেখাইলাম না। তাহলে মোটামুটি আমাদের শেষ। তাহলে আমাদের থাইরয়েড ফাংশন মোটামুটি আমাদের শেষ হয়ে গেছে, আমরা থাইরয়েড গ্ল্যান্ড দেখা শেষ করলাম, এবং উপরে যেটা একজোপথ্যালমাস, রিডলেগ রিট্রাকশন, এগুলো আমরা দেখা শেষ। এরপরে আমাদের যেটা দেখতে হয়, যে ফাইন্ডিং দেখতে হলে উপরে ওগুলো আপনার অনুমতি নিতে হয় না, রিডলেগ রিট্রাকশন থাকলে আপনি থাইরয়েড এক্সটেনশন করার সাথে সাথে দেখে ফেলবেন।
যেহেতু আপনাকে লোক এট দ্য নেক অথবা লোক এট দ্য ফেস অথবা লোক এট দ্য নেক গ্ল্যান্ড দেখতে বললে এগুলো আপনি করবেন। কিন্তু তারপরে অনেকে স্যার কাছে বলবেন, যখনই আপনি থাইরোমেগালি পাইলেন বা থাইরয়েড গ্ল্যান্ড অ্যানালাইজ পাইলেন, তখন স্যারকে বলতে হবে, স্যার মে আই অ্যালাউ টু সি থাইরয়েড স্ট্যাটাস অফ দিস পেশেন্ট। বা অনেকে থাইরয়েড গ্ল্যান্ড দেখার পর পরে এটা জিজ্ঞেস করে, একজন থার্মাস এগুলো দেখার আগে অনেকে জিজ্ঞেস করতে পারে। তাহলে আমরা এখানে হ্যান্ডে কত কিছু জিনিস দেখি। আমরা তো থাইরয়েড গ্ল্যান্ডের এক্সামিনেশনে আদার দেন থাইরয়েড গ্ল্যান্ড ছাড়া আমাদের হ্যান্ড দেখতে হয়, চোখ দেখতে হয়, তারপরে আপনার জার দেখতে হয়, এগুলো তো আমি আগে বলছি। তাহলে হ্যান্ডের মধ্যে আমরা কি কি জিনিস দেখবো এটা আমাকে জানতে হবে। আমি ফাইন টেমর দেখবো, আপনি জানেন হাইপার থাকলে সব হলো হাইপার থাইরয়েডিজমের জন্য ম্যাক্সিমামই। আমরা ফাইন টেমর আছে কিনা, ওয়ার্ম সোয়েটি হ্যান্ড কিনা, অর্থাৎ আমরা টেমর দেখবো, পেশেন্টের হাতটা ফিল করে দেখবো এটা গরম ঠান্ডা, এটা কি সোয়েটি নাকি রাফ। পামারি এথমা আছে কিনা দেখবো, সাইনাস পালস দেখতে হবে, সাইনাস টেইকার্ডি আছে কিনা, থাইরয়েড অ্যাক্রোপেচি বা ক্লাবিং আছে কিনা দেখতে হবে, অনিকোলাইসিস দেখতে হবে। তাহলে দেখেন আমরা কতগুলো জিনিস দেখতেছি। ফাইন টেমর দেখবো, ওয়ার্ম পেরিফেরি আছে কিনা, হ্যান্ডশেক করে দেখবো, পালস দেখবো, পামারি এথমা আছে কিনা, নোকের মধ্যে আমরা কি দেখবো, থাইরয়েড অ্যাক্রোপেচি, ক্লাবিং আছে কিনা, অনিকোলাইসিস আছে কিনা। তো এতগুলো জিনিস আমাকে দেখতে হবে। তাহলে প্রথমে পেশেন্টকে কি করতে হবে, আমরা হ্যান্ডশেক করব। হ্যান্ডশেক করলে আমরা কি বুঝতে পারবো, হ্যান্ডশেক করলে আমরা বুঝতে পারবো ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম ওয়ার্ম এবং সোয়েটিং হ্যান্ড হয় ইন কেস অফ হাইপোথাইরয়েডিজম। আর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হবে, হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে উল্টা হবে। এটা তো ড্রাই হবে এবং রাফ হবে। তাহলে দেখুন দুইটা দুইটা, হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে কি হবে, ওয়ার্ম এবং সোয়েটি হ্যান্ড হবে। আর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে উল্টা হবে, এটা ড্রাই হবে রাফ হবে। এটাকে অনেক সময় স্যাররা জিজ্ঞাসা করে যে আমার তো ইয়েতেও সোয়েটিং হয়, অ্যানজাইটিতে সোয়েটিং হয়, থাইরয়েডটক্সিকে সোয়েটিং হয়, দুইটা কিভাবে ডিফারেন্সিয়েট করবে, ডিফারেন্সিয়েট করবো। থাইরয়েড গ্ল্যান্ডের যদি জন্য হয় বা হাইপারথাইরয়েডিজমের জন্য যদি হয় বা থাইরোটক্সিকোসিসের জন্য হয়, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে আমরা কি পাবো, ওয়ার্ম এবং সোয়েটি পাবো। আর অ্যাংজাইটির জন্য হলে সোয়েটি ঠিকই হবে, কিন্তু সেটা কি হবে, ঠান্ডা থাকবে, কোল্ড থাকবে। এটাই দেখানো হয়েছে যে সোয়েটি হ্যান্ড ওয়ার্ম গরম থাকবে। এই যে দেখেন পেশেন্টের ওয়ার্ম এবং সোয়েটিং হ্যান্ড সোয়েটিং হইতে থাকে। দেখেন এটা হচ্ছে কি, তাই এটা হাইপোথাইরয়েড, একদম রাফ, মনে যে মরুভূমির মতো চৌচির হয়ে গেছে, ড্রাই অ্যান্ড রাফ থাকে। তারপরে আমরা কি করব, এক্সামিনেশন অফ দা পালস দেখবো। আমরা তো জানি, কারণ পালসে কি পাইতে পারে, হাইপারথাইরয়েডিজমের ক্ষেত্রে ট্যাকিকার্ডিয়া হইতে পারে, এট্রিয়াল ফিব্রিলেশন হইতে পারে। আর হাইপোথাইরয়েডিজমের ক্ষেত্রে ব্রেডিকার্ডিয়া হয়। তাহলে দুই রকমের চেঞ্জ হয়, হাইপারথাইরয়েডিজমে পালস বাড়ে, হাইপোথাইরয়েডিজমে পালস কমে। তারপরে আমরা কি দেখবো, ট্রেমর দেখতে হবে। তাহলে পালস দেখলাম, আপনি হ্যান্ডশেক করে ওয়ার্ম না সোয়েটিং হ্যান্ড, পালস দেখলাম। হ্যাঁ, এখন এই সিনক্রাস তো আগে হইতে পারে, আগে আপনি টেমর দেখে নিতে পারেন। তখন ফাইন টেমর দেখার জন্য কি করতে হয়, রুগীকে আস্ক দ্য পেশেন্ট টু আউটস্ট্রেচ হিজ হ্যান্ড এন্ড ফিঙ্গার স্প্রেড আউট। অর্থাৎ রুগীকে বলতে আপনি হাত দুটা সামনে আসেন, হ্যাঁ, আপনার যেটা রিজ জয়েন্টটা এক্সটেন্ড থাকবে এবং আঙ্গুলগুলো ফাঁক করা থাকবে, এরকম এপার্ট থাকবে, স্প্রেড এপার্ট থাকবে। তখন আপনি কোনো টেমর আছে কিনা দেখবেন, ফাইন টেমর আছে কিনা। তেমন দেখার জন্য আমরা কি করি, আমরা ফ্যানটা বন্ধ করে দিব। অনেক সময় বোঝা যায় না, বুঝতেছি কিনা, কারণ টেমর তো বোঝা যায় না, ফাইন টেমর এই জন্য অনেক সময় নাও বোঝাইতে পারে। যেন অনেকে বলে যে একটা সাদা কাগজ বা একটা জাস্ট পেপার প্লেস অন দা আউটস্ট্রেচ হ্যান্ড এর উপর প্লেস করতে বলে, এটা ভালো দেখা যায়। তাহলে যে দেখেন একটা পেশেন্টের দেখাচ্ছি, এই যে এটা কাঁপতেছে, এই যে হাত যে কাঁপতেছে বোঝা যাচ্ছে। তো ট্যামর হইলে কিন্তু মনে রাখতে হবে, ট্যামর দুই ধরনের দেয়, একটা রেস্টিং ট্যামর, একটা হচ্ছে অ্যাকশন ট্যামর। তো থায়োটক্সিকেসের যে ট্যামরটা, এটা হচ্ছে এক্সাজারেশন অফ দ্য ফিজিওলজিক্যাল ট্যামর, এটা অ্যাকশন ট্যামর। আর রেস্টিং ট্যামর পৃথিবীতে একটাতেই পাওয়া যায়, এটা হচ্ছে পার্কিনসনের ট্যামর। তাহলে পার্কিনসনের ট্যামরটা একটু আপনাদের দেখে রাখা ভালো, পার্কিনসন ডিজিজে কেমন ট্যামর হয়। এই যে দেখেন, এটা হচ্ছে কোর্স ট্যামর, ফাইন ট্যামর না, রুগী রেস্টে আছে, কোনো কাজ করতেছে না, তারপর ট্যামর হয়। যে দেখেন রুগী 86 এটা কোনো বছর কাজ হইলে করতেছে না। আপনার শরীর কেমন থাকবে মনে করেন তো, 85 86 বছর বয়স? এই যে দেখেন, এটা পার্কিনসনের পিগলিং এরকম কেন হাত হইতে সব হাত থাকে। এভাবে কাঁপতে থাকে নাকি? এই যে টিপিক্যাল পার্কিনসনের জন্য কেমন। তাহলে ওগুলো আপনি এটা দেখেন ফাইন কেমন, এগুলো যা দেখানোর জন্য, যদি এটা আমাদের রেখার সাথে কোনো সম্পর্ক না, দিজার দা ফাইন কেমন, রেস্টিং কেমন। পৃথিবীতে রেস্টিং কেমন একটাই কজ, সেটা হচ্ছে পার্কিনসন ডিজিজ।
ঘুমের মধ্যে কাঁপে না, ঘুম বন্ধ করলে কাঁপুনি বন্ধ হয়ে যায়। আরেকটা জিনিস মনে রাখবেন, থাইরোটক্সিকোসিস বা হাইপারথাইরয়েডিজমের ট্যাকিকার্ডিয়া, এটা অ্যাংজাইটি নিউরোসিসের ট্যাকিকার্ডিয়া। কিভাবে ডিফারেন্সিয়েট করবেন? অ্যাংজাইটি নিউরোসিসের ট্যাকিকার্ডিয়া ঘুমে ডিসঅ্যাপিয়ার হয়ে যাবে, কিন্তু থাইরোটক্সিকোসিসের ট্যাকিকার্ডিয়া রোগী ঘুমায় থাকলেও থাকবে। এটা অনেক সময় স্যারা কিন্তু এই কতগুলো কোশ্চেন করে সহজ, আপনি এই জন্য সবসময় ক্লাস করতে হবে, স্যারদের কোশ্চেন শুনতে হবে। আপনি অনেক কিছু পড়ে যাবেন, দেখবেন যে দু একটা টিকি কোশ্চেন হয়তো আপনি এটা পড়েনও না, আপনার মাথারও না, এটার জন্য দেখা যায় স্যাররা আপনার এগুলোতে পাশ ফেল অনেক সময় নির্ধারণ হয়ে যায়, অথবা পাশ ফেল নির্ধারণ না হলেও ভালো মার্কের নির্ধারণ হয়ে যায় যে কিভাবে এই। তারপর আমরা পামার সারফেসটা দেখবো। তাহলে পামার সারফেস কি দেখবো? এখানে কোনো পামারি ইরাইথেমা আছে কিনা, সোয়েটিং আছে কিনা। যে দেখেন পামারি ইরাইথেমা মানে কি, যে যেগুলো থিনার হাইপোথেনার মাসেল গুলো কি হবে, এগুলো দেখে। দেখেন সোয়েটিং হ্যান্ড, দেখেন কিভাবে হাত একদম ভিজে গেছে, এত সোয়েটিং, এগুলো লাল লালচে লালচে অবস্থা। দিস ইজ হচ্ছে, এটা আরো সুন্দর দেখা যায়। দেখেন দিস ইজ পামারি ইরাইথেমা। আশা করি এগুলো দেখার পরে আপনার দিস ইজ ক্লাবিং। আমাদের থাইরোটক্সিকোসিস ক্লাবিং এর একটা কজ হচ্ছে থাইরোটক্সিকোসিস। তো সমস্যা নাই, ক্লাবিং তো আপনি দেখলে বুঝবেনই, কিন্তু ক্লাবিং এর পরে অ্যাক্রোপেচি, যে থাইরয়েড অ্যাক্রোপেচি হইলে ক্লাবিং দেখার পরে, আমরা তো ক্লাবিং দেখার নিয়ম জানি কি কিভাবে দেখতে হয়। এরপরে আপনার ডিস্টাল এন্ড অফ দা ইয়াতে থাকে রেডিয়াস এবং আলনাতে চাপ দিয়ে কম্প্রেশন দিয়ে দেখতে হয়, কারণ এখানে কি হয়, এটাকে নিউবোন ফরমেশন হয়, সাবপেরিস্টিয়াল নিউবোন ফরমেশন হয়। যে জন্য ক্লাবিং যখন আপনি পাবেন, বিশেষ করে তখন আমাদের যে এই সাইনটা দেখতে হয় থাইরয়েড অ্যাক্রোপেচি, যেটা আপনি চাপ প্রেস দিবেন লোয়ার এন্ড অফ দ্য রেডিয়াস এন্ড আলনা, যদি পেশেন্ট কমপ্লেন পেন, তখন এটাকে আপনি ধরে নেবেন ইট ইজ থাইরয়েড অ্যাক্রোপেচি। তো থাইরয়েড অ্যাক্রোপেচি হলো নিউবর্ন ফরমেশন জাস্ট বিনেথ দা বা বিলো দা পেরিস্টেমের নিচে বা সাবপেরিস্টেল রিজনে নিউবর্ন ফরমেশন হয়। তাহলে আমি এখানে কি করব, এই যে চাপ দেবো এখানে ধরে। ক্লাবিং তো দেখলামই, দেখার পরে যদি ক্লাবিং পাই, নাইলে দিব না, একটা চাপ দিয়ে দেখবো। এছাড়া নখের মধ্যে আমরা অনিকোলাইসিস বা নেল চেঞ্জ থাকে এরকম, এগুলো অনেক সময় থাইরয়েড হাইপারথাইরয়েডিজমের বা থাইরয়েডের পেশেন্টের থাকে। তাহলে এগুলো আমাদেরকে দেখতে হবে। এই যে পালস দেখা, তাহলে আমরা কি কি দেখলাম? হ্যান্ডশেক করলাম, আমি দেখাচ্ছি যে কি কি করব। হাতে হ্যান্ডশেক করতেছি, সাথে পালস, একসাথে আমি হ্যান্ডশেক পালস ওয়ার্ম সোয়েটিং কিনা দেখে নিলাম। 2 নম্বরে দেখেন আমি এখানে দেখতেছি পামারি এরিথেমা আছে কিনা, হ্যাঁ পামারি এরিথেমা দেখার জন্য। তারপর এখন কি দেখলাম, এখানে আমরা ফাইন টেমর দেখতেছি। ফাইন টেমর দেখার পর উপরে আমি একটা কাগজ দিয়ে নিলাম, কাগজ দিলে দেখলাম, ওই যে বললাম কাগজ দিয়ে দেখতে হয়। এরপরে কি দেখলাম? ক্লাবিং দেখলাম, ক্লাবিং আছে বা নাই। আমি থাইরয়েড আর্কোপ্লেসি দেখলাম। তাহলে হ্যান্ডশেক, সোয়েটি, যা যা দেখার আপনি বলতে পারেন। তারপর সবার শেষে যে প্যামবার্টন সাইনটা আমি দেখে নিলাম। এখন তারপর আমরা কি দেখবো? এরপর লেগ দেখতে হবে, লেগ ফর পিটিবিয়াল মিক্সিডিমা দেখবো। এই যে পিটিবিয়াল মিক্সিডিমা, এখানে আমাদের টিবিয়ার সামনে এখানে যে পিডো অরেঞ্জ, সরি পিডো অরেঞ্জ অ্যাপিয়ারেন্স এরকম দেখা যাবে, যে এরকম অরেঞ্জ, যখন আপনি অরেঞ্জের যেটা আছে এটাকে কি বলে, যে উপরের খোসা যেটা আছে এটাকে চাপ দিয়ে দেখবেন যে অনেক সময় ইয়াই দানা 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 পিডো অরেঞ্জ অ্যাপিয়ারেন্স, এটাকে বলে পিডো অরেঞ্জ অ্যাপিয়ারেন্স। এটা হচ্ছে গ্রেপস এর যে তিনটা থাকে, এই তিনটা একটা ট্রেড হচ্ছে হলো পিটিবিয়াল মিক্সিডিমা, হ্যাঁ গয়টার, আর হচ্ছে যে এক্সোপথ্যালমাস। আচ্ছা আইসাইন আর কি, যেটা তো ইন কেস অফ হাইপারথাইরয়েডিজম জাক দেখতে হবে। হাইপারথাইরয়েডিজমে কি হয়? জাক এক্সাইটেড হয়, যেন এক্সাইটেড যে জাকের কতগুলো কজ আছে কি, একটা কজ হচ্ছে আপার মোটর টাইপোপ্লেশন, আর একটা হচ্ছে যে হাইপারথাইরয়েডিজম। হাইপারথাইরয়েডিজম ইনক্রিজ বা জাক এক্সাইটেশন হয়। আর হাইপোথাইরয়েডিজমে কি হয়? ডিলেড রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জার্ক হয়। তাহলে আমরা কি করবো, যে হাইপোথাইরয়েডিজমের জার্ক, ডিলেড রিল্যাক্সেশন অফ জার্ক দেখতে হলে কিন্তু পেশেন্টের এই পজিশনটা আপনার সারা জীবন মনে রাখতে হবে। এটা এভাবে চেয়ারের উপর অথবা বিছানার উপর বসায় এইখানে এই পজিশনে ডিলেড রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জার্ক দেখতে হয়। আমরা নর্মাল যে অ্যাঙ্কেল জার্ক যেভাবে দেখি, হাইপোথাইরয়েডের অ্যাঙ্কেল জার্ক কিন্তু ওইভাবে দেখে না। এটা হলো এইভাবে বসায় হাঁটু গেড়ে নীল ডাউন, একটা নীল ডাউনের মতো চেয়ারের মধ্যে এভাবে বসে দেখতে হয়। আর তারপর আমরা লোক ফর দা প্রক্সিমাল মায়োপ্যাথি। প্রক্সিমাল মায়োপ্যাথির জন্য আমাদেরকে কি করতে হবে? এই প্রক্সিমাল মায়োপ্যাথির জন্য রুগীকে, আমরা 2 ধরনের মায়োপ্যাথি থাকে। প্রক্সিমাল মায়োপ্যাথি আপনি কখন বুঝবেন? একটা রুগী কি করবে, সমস্যা কি হবে, যখন প্রক্সিমাল মাসেল মানে লিম গার্ডের মাসেল, একটা হচ্ছে হিপের, একটা হচ্ছে শোল্ডার গার্ডেলের মাসেল হয়, পেলভিক গার্ডেল এন্ড শোল্ডার গার্ডেল। তো রুগীটা কি হয়, যখন বসার থেকে উঠতে পারে না, কারো যদি পায়ের লিম গার্ডেল হয় বা প্রক্সিমাল মায়োপ্যাথি হয়, রুগী বাথরুমে বলবে যে স্যার
আমি বাথরুমে যখন বসি আমি আর উঠতে পারি না, আমাকে লোকে টাইনা টাইনা তুলতে হয়, তার মানে কি সে প্রক্সিমাল মায়োপ্যাথি ডেভেলপ করছে। আরেকজন বলবে যে স্যার আমি তো সবই করতে পারি, লিখতে সবাই, কিন্তু কোনো জিনিস যদি আমার উপর থেকে, মানে আমার যে তাকা উপরে যে আমার ইয়া থাকে সেখান থেকে কোনো কিছু মানে ইয়া উপরে মাথার উপর থেকে কোনো জিনিস নামাইতে পারি না, বা আমি চুল আঁচড়াইতে পারি না, অর্থাৎ অ্যাবভ দ্য শোল্ডার লেভেল সে কোনো কাজ করতে পারে না। তাহলে এই যে এইটা হচ্ছে মায়োপ্যাথি, রুগীকে বসার থেকে উঠতে বলতে হবে অথবা হাত দুটো উপরে তুলতে বলতে হবে এগেনস্ট রেজিস্ট্যান্ট, অথবা এরকম এই আমরা দেখি না এটা। এখন তাহলে আমরা যা যা বললাম, হ্যাঁ এখন তো আপনি যা বললাম এগুলো আপনাদের থিওরিটিক্যাল কথাবার্তা, এখন আমি একটা রুগীর উপরে এই টোটাল থাইরয়েড এক্সামিনেশনটা দেখতেছি, দেখবো, এটা ভিডিও দেখাচ্ছি, এটা আপনারা ভালো করে দিলে এটা হচ্ছে আজকের সামারি, আজকের যে আপনি দেখবেন, তা দিস ইজ দা এই আসছেন। আমি গেটিং দিস পেশেন্টকে নিজে আমার পরিচয় দিতেছে, তাকে সালাম দিলাম, তার থেকে আমি আমার অনুমতি নিলাম যে পরীক্ষা আমি তাকে করব, কিভাবে কি পরীক্ষা করবো একটু বুঝে বলতেছে আমি, হ্যাঁ যে বসলাম, যে দেখলাম ঢুক গিলতে বললাম, হ্যাঁ সোয়ালো করতে বললাম, সোয়ালো করলে বললাম, যদি আমি পাই নাই দেখতাম, যদি পাইতাম তাহলে আমি কি করতাম, টাংটাকে প্রট্রুট করতে পারতাম, যেহেতু এখানে পেশেন্টটা নাই, যে না এই যে টেম্পারেচার দেখলাম, এই টেম্পারেচার দেখে নিলাম। ওই সময় আপনি যখন এখানে দেখবেন যে আমি একটু টেন্ডারনেস দেখার জন্য একটু টাকায় নিলাম, যখন দিব তখন একটু টেন্ডারনেস দেখবে যে আমি যে ভয় দেখেন, এখানে আপনি গ্ল্যান্ডটা পারফেক্ট করার চেষ্টা করবেন, উপরে নিচে, এই যে আমি টেন্ডারনেস দেখে নিলাম একটু আছে কিনা, হ্যাঁ এই যে এইভাবে, এই যে এই বাউন্ডারি সব এইভাবে আপনাকে পুরাটাই পালপেট, পালপেশনের সাথে আপনি দেখবেন সাইজ, শেপ, সারফেস, টেন্ডারনেস, একবার ঢুক গিলতে বলবো যখন চেক করব। এখন তো আমি এখন আমি দেখেন ট্রাকিয়া দেখে নিতেছি আগে, আপনি আগে পরে যেটা দেখতে পারেন, তো এই যে একবার ট্রাকিয়া দেখলাম, ট্রাকিয়া শিফটেড কিনা বা কোনো দিকে ট্রাকিয়া দেখে নেই। এখন আমি এই যে দেখেন লিম নোড দেখতেছি, সাবমেন্টাল একটা আঙ্গুল দিয়ে দেখবো, পরে যে সাবমেন্ডিবুলার দেখতেছি, হ্যাঁ সাবমেন্ডিবুলার দুইটা একসাথে দেখতে পারেন বা আলাদা আলাদা করে দেখতে পারেন সাবমেন্ড। এখন আসলো জোগলু ডায়াগনস্টিক, এখন এই যে অ্যান্টেরিয়র সার্ভাইকাল চেনে চলে যাব, সুপ্রাকেভিকুলার, তারপর এখন আবার পিছনে চলে যাব, এখন এই যে পোস্ট সুপ্রাকেভিকুলার শেষ করে পোস্টেরিয়র সার্ভাইকেল দিয়ে আসতেছি, এরপর এখন এসে আমি এই যে পিওরিকুলার দেখলাম, এই যে পোস্টোরিকুলার দেখলাম, পরে সাব অক্সিপিটাল দেখলাম, তাহলে আমার লিভ নোটস দেখ 3 নম্বর দেখবো আমি এই যে ক্যারোটিড পালস দেখতেছি, সেটা আপনি এক আঙ্গুল দিয়ে বা 2 আঙ্গুল দিয়ে দেখতে পারেন। তবে দুইটা ক্যারোটিড পালস কখনোই জীবনে কখনো সাইমালটেনিয়াসলি দেখা যাবে না। এই এই যে আমি আবার এই পাশটা একটু ইয়া করে নিলাম, যদি ঘুরাই নেই তাহলে আমার জন্য দেখাটা সহজ হয়ে যায়, হ্যাঁ এই। এখন এই যে আমি যে পারকাশন করছি, আমি পিছন থেকে পারকাশন করে যে উপর থেকে উঠতেছি, রেজোনেন্স রেজোনেন্স, যেখানে ডাল যদি পাই তাহলে মনে করবো রেট্রোস্টার্নাল গয়টার আছে এই। এরপর আমি দেখতেছিল, এখন আমি এটা দেখে নিব, থাইরয়েড বুড়িটা দেখে নিতেছি এই। আমরা সাধারণত বেল দিয়ে দেখার দরকার পড়ে না, আমরা ডায়াফ্রাম দিয়ে থাইরয়েড বুড়ি দেখি, হ্যাঁ এটা যদি আমি দুইটা দিচ্ছি কারণ যদি কেউ অপছন্দ করে থাকে, কিন্তু অ্যাকচুয়ালি আসলে ডায়াফ্রাম দিয়ে থাইরয়েড বুড়ি দেখা যায়, বেলের আর ইউজ করার দরকার পড়ে না। এখন আমি যে আবার সামনে আসলাম, এটা ইচ্ছা করলে 1.5 মাস পরের দিকে দেখা যায়, তো আমি ফার্স্ট রোগীকে বললাম যে আপনি ইয়া যে এটা যে দেখাচ্ছি যে আপনি চাইলে সামনে এসেও পারকাশন করতে পারেন, হ্যাঁ তো পিছন থেকে করতে পারলে, কারো যদি পিছন থেকে করতে সমস্যা হয় সে সামনে এসে এভাবে রাইট টু লেফটে যেতে পারে। হুম। এখন আমি ডাইরেক্ট আই সাইন গুলো দেখবো, প্রথমে দেখবো হচ্ছে পেশেন্টের রিট্রাকশন আছে কিনা, হ্যাঁ রিট্রাকশন আছে কিনা, দূরের দিকে তাকাইতে বলে দেখবো যে আপার স্ক্লেরা ভিজিবল কিনা, ভিজিবল নাই,
তাহলে এরপর আমরা চলে যাব, এখন দেখবো যে রিড লেগ। রিড লেগ কিভাবে দেখতে হয় এটা তো আপনার দেখাচ্ছি। রুগীকে আমি আমার হাতটা তার মাথার উপরে নিতে হবে, তাই রুগীকে তাকাইতে বলতে হবে। রুগী যদি মাথা নড়ায় তাহলে আমি হাত দেবো, হাত না দিলে সবচেয়ে ভালো। রুগী যদি মাথা নড়ায় ফেলে তাহলে আমি হাত দিয়ে ফিক্সড করতে পারি। এই আমার হাতের সাথে সাথে ওনার আঙ্গুলটা একদম নাকের নিচ পর্যন্ত আনতে হবে যাতে ও নিচের দিকে তাকায়। তাহলে যে শেষ, এখানে কোনো রিড লেগ নাই। এখন আমি দেখবো যে একজোপথালমাসের জন্য এই যে আমি একদম চলে গেলাম, আমি তার এই যে একদম আমার চোখ লেভেলে নিয়ে আসলাম। সুবরবিটার রিজ থেকে আমি তাকাচ্ছি জাইগোমেট্রিক কাজ দেখা যায় কিনা, জাইগোমেট্রিক কাজ দেখা যায়। এখন এই যে কাট টেস্ট বলে, এটা এভাবে কাটটা দেবো, এভাবে দিব আমরা, কিন্তু ভাগ শার্প এন্ডটা এভাবে দিব না, এটাই দিব। তারপরে যে দিলাম ফাইন টেমর আছে কিনা, আমি থাইরয়েড স্ট্যাটাস দেখতেছি ফাইন টেমর আছে কিনা দেখার জন্য দেখলাম। এরপরে আমি কি করবো, এই যে পামারি আইথমা দেখে নিলাম পামারি। এখন আমি দেখবো এখানে যদি আমি গ্লাভস পরতেছি তো, অথবা করোনা কালীন সময় করা হয়েছিল বলে গ্লাভসটা দেখাচ্ছে, আমরা তো গ্লাভস পরবো না। আমরা পালসটা দেখবো, হৃদয় রেট দেখবো, রিদম দেখবো, কারণ এটিফিলিশন থাকতে পারে, টেকিকার্ডিয়া থাকতে পারে, হাইপোথাইরয়েড ব্র্যাডিকার্ডিয়া থাকতে পারে, ওয়ার্ম এবং সোয়েটি হ্যান্ড আছে কিনা এটা দেখবো। এটা মানে এখানে পুরো আসে নাই, একটু আমি যাই। এখানে একটু বাদ পড়ে গেছিল, আমি দেখাচ্ছি। আঙ্গুলের সাথে আপনি নিয়ে আসেন। এরপরে যে আমরা এরপরে যেটা দেখবো, পালস দেখার পরে আস্তে করে আমরা যেটা দেখবো যে তার পামারি আইটেম আছে কিনা, এবং সাথে আমরা দেখবো যে থাইরয়েড অ্যাক্রোপ্যাচি আছে কিনা, চাপ দিয়ে আমরা দেখবো। এটা দেখলে আমাদের দেখা শেষ। দুই হাত উপরে ভাবে তোলেন। এই যে প্যাম্বারটন সাইন দেখলাম, দুই হাত উপরে তুলতে আচ্ছা, পারে। এখন এখন একটা রুগী দেখেন, এই রুগীটার উপর একটু আমি দেখাচ্ছি। দেখেন এটা একটা পেশেন্ট, থাইরয়েড পেশেন্ট, তার থাইরোমেগালি আছে দেখেন। এই দেখলে বোঝা যাচ্ছে তার থাইরয়েড গ্ল্যান্ডটা কতখানি এনলার্জ। তারপরে পালপেশন, আমার টেম্পারেচার দেখে নিলে ভালোই তো। আমি যে পালপেশন করে নিতেছি, পালপেশন করলাম, এই যে পালপেশন। রুগীকে বললাম ঢুক গিলতে, বলবো এর মধ্যে বলছে ঢুক গিলেন। এই, এটা হয়তো পুরো প্রসিডিউর ফলো করি না, এটা তো চেম্বারের রুগী তো অত তো সময় দিবে না, জাস্ট দেখানোর জন্য এই যে আমি লিভ নোটটা দেখে শেষ করে দিলাম। হ্যাঁ, তারপর এখানে যে আমি যে ক্যারোটিড পালস দেখতেছি। হুম, ওইটা তো একটা নর্মাল পেশেন্টের উপর ছিল, তার একটা হচ্ছে এই এখানে যেটা হচ্ছে আমার ইয়াটা দেখা উচিত ছিল, ট্রাকিয়াটা এখানে দেখা হয় না ওই সময়। হ্যাঁ, যে ব্রুই দেখতেছি, ব্রুই আমরা সাধারণত ইয়ে দিয়ে দেখবো, হ্যাঁ ডায়াফ্রাম দিয়ে দেখবো, বেল দিয়ে দেখতে হবে এমন কোনো কথা না, ডায়াফ্রাম দিয়ে ভালো শোনা যায়। আমি জাস্ট কিছু অংশ দেখালাম, যদি এটা আমি পুরো আমার এখানে নাই। এখন দেখেন হাইপোথাইরয়েডের ক্ষেত্রে কি হয়। এখন ফেস অফ দা হাইপোথাইরয়েডিজম, হাইপোথাইরয়েডিজম হাইপারথাইরয়েডিজমের ফেস গুলো আপনাকে জানতে হবে। অনেক সময় রুগীকে সারটা দেওয়া যায় লোকেট দা পেশেন্ট and phase and horizontal finding, এর জন্য সবসময় হাইপোথাইরয়েড, কারণ হাইপোথাইরয়েড এবং হাইপারথাইরয়েড ফেজ থেকে চেনা যায়।
তাহলে হাইপোথাইরয়েড পেশেন্ট সাধারণত কমন যেটা থাকে, এটা পেশেন্টের পাফি ফেস থাকে, পেরি অরবিটাল ইডিমা থাকে, ল্যাটার 1/3 অফ দা আইব্রো লস থাকে, থাকে না। হ্যাঁ, এরকম পাফি ফেস থাকে, ড্রাই স্কিন থাকে, অনেকের ম্যাক্রোগোসিয়া টাং বেশি থাকে, কোর্স ড্রাই হেয়ার থাকতে পারে, এরকম ইয়েগুলো থাকে। তাহলে একটা পেশেন্ট হাইপোথাইরয়েডিজমে পাফি ফেস থাকে, পেরিঅরবিটাল সোয়েলিং থাকে, বেগি আইলিড থাকে, লস অফ ল্যাটারাল 1/3 অফ দা আইব্রো থাকে, ডিপ্রেস এপেথিক ফেস থাকে। ঠিক আছে, যে দেখেন এই যে একই দেখানো হচ্ছে, এগুলো জাস্ট ছবি দেখা যাচ্ছে। এই আচ্ছা, এরকম একটা ফেস অনেক সময় দেওয়া যায়, লোক এট দ্য ফেস। হ্যাঁ, ওয়ান অথবা থ্রি থিংস, তিনটা জিনিস করো স্যার, বলে একটা ডায়াগনোসিস করো, এটা কি একটা কাজ করো, অথবা একটা জিনিস দেখো, অথবা তিনটা জিনিস দেখো, এরকম বলে যেটা তোমাকে ডায়াগনোসিস করতে সাহায্য করবে। তাহলে এই যে দেখেন, এই রিয়েল একটা পেশেন্ট দেখতেছেন, এই পেশেন্টের কি হয়, এই যে দেখা যাচ্ছে, দেখেন পাফি ফেস থাকতেছে, ঠোঁট মোটা মোটা থাকতেছে, একটা ইডিওটিক লোক থাকতেছে, পেরিওল বাগি লিড পেরিওল বিটা সোয়েলিং থাকে, ল্যাটারাল ওয়ান থার্ডে আইব্রো থাকে না। এটাও একটা মহিলা দেখেন, এগুলোর জন্য হাইপোথাইরয়েড। আপনি যদি ক্লিনিক্যাল ভালো হয়, আপনি অনেক সময়, সব সময় না, যখন এক্সট্রিম পর্যায়ে থাকে, অ্যাপিয়ারেন্স দেখে অনেক সময় বোঝা যায় যে একটা হাইপোথাইরয়েড। এই যে একটা মেয়ে, এটা তাকে প্রথমে দেয় যে দেখে বোঝা যাচ্ছে এটা হাইপোথাইরয়েড। হাইপোথাইরয়েড কিন্তু অনেক রোগী আমরা দেখিয়ে ডায়াগনোস করতে পারি চেম্বারে, যে দিস ইজ এ কেস অফ হাইপোথাইরয়েড পেশেন্ট। তাহলে এরকম একটা পেশেন্টের যদি আপনাকে বলবে, আচ্ছা এই একটা রোগী হাইপোথাইরয়েড দিল, আপনার তিনটা ডিডি কি বলবেন, এবং কোনো ফিজিক্যাল এক্সামিনেশন না করে কি আপনি ডায়াগনোসিস করতে পারবেন? তখন স্যার বলবো যে আমরা ডিডি কি এবং তিনটা সাইন দেখতে পারেন। দেখুন, তিন ধরনের কোয়েশ্চেন হইতে পারে, একটা লোক এট দ্য পেশেন্ট এন্ড হোয়াট আর দ্য ডিডি, ডায়াগনোসিস করেন উইদাউট এনি ফিজিক্যাল সাইন, পরীক্ষা না করে। আরেকটা হচ্ছে লোক এট দ্য পেশেন্ট, এটা ডিডি কি, তিনটা কি কি সাইন দেখবেন। অথবা লোক এট দ্য পেশেন্ট এবং একটা সাইন দেখলে আপনি কি দেখবেন। তাহলে এই তিনটারই উত্তর আসতেছে। তো এরকম যদি কারো পাফি ফেস থাকে, ডিডি সাধারণত আমাদের কি কি হয়, সবসময় সারা সারা জীবন হাইপোথাইরয়েড হইতে পারে, কুশিং হইতে পারে, সিকেডি হইতে পারে, নেফ্রোটিক সিনড্রোম। এরকম পাফি ফেসের ডিডি হলো এই তিন চারটা হয়, হাইপোথাইরয়েড, কুশিং সিনড্রোম, সিকেডি এবং নেফ্রোটিক সিনড্রোম। তাই কুশিং থেকে আলাদা করবেন কিভাবে? কুশিং থেকে আলাদা, কুশিং এর সাধারণত পাফি ফেসের সাথে প্ল্যাথরিক লাল লাল থাকে, একনি থাকে, হার্সুটিজম থাকে। তাহলে আক্স দা পেশেন্ট হোয়াট ইজ ইউর নেম, তাহলে যদি বলে যে এরকম একটা রুগী, এটা ডিডি এটা আছে, আপনি কোনো পরীক্ষা না করে কিভাবে বুঝবেন এটা কোন হাইপো বা কি? তখন তখন আমরা কি করবো, রুগীর সাথে কথা বলবো। রুগীর সাথে যখন কথা বলবেন, তখনই দেখা যায় যদি ভয়েস চেঞ্জ থাকে, যে ককি ভয়েস থাকে, তখনই আপনি ডায়াগনোস করতে পারবেন হাইপোথাইরয়েডিজম। এই জন্য বলে যে হাইপোথাইরয়েডিজম ইজ দ্য ডিজিজ হুইচ ক্যান ডায়াগনোসিস বাই টকিং উইথ দ্য পেশেন্ট। তাহলে এখন যদি শব্দ থাকলে আপনি খেয়াল করে শুনেন, আপনারা যে হাইপোথাইরয়েডিজম ভয়েসটা কেমন হয়, এটা কতদূর শোনা যাবে বোঝা যাচ্ছে না, আমরা দেখি শোনা যায় কিনা। দেখেন শব্দ যদি আমার এই ভিডিওর শব্দ শোনা যায় কিনা, আপনারা শুনতে পারছেন এর আগে কোনো কথা? দেখেন আগে, যদি শুনতে পারেন তাহলে বলেন। কি নাম আপনার? কি? রাজা না? বাড়ি কোথায়? ত্রিশাল। বয়স কত? তো দেখেন, আবার শুনেন। কি নাম আপনার? কি? রাজা না? বাড়ি কোথায়? ত্রিশাল। বয়স কত? কি নাম আপনার? হ্যাঁ, বাড়ি কোথায়? তো এইগুলো হচ্ছে হাইপোথাইরয়েডের বয়স। তারপরে আরেকটি তাহলে আমরা তিনটা সাইন দেখলে কি করব, প্রথমে তার ভয়েস শুনবো, 2 নম্বর পালস দেখবো। পালস আমরা জানি হাইপোথাইরয়েডে কি হয়, পালসটা ব্যারিকার্ডিয়া হয়। হুম। আর যদি বলে, আর 3 নম্বর দেখবো হচ্ছে ডিলেড রিল্যাক্সেশন অফ দ্য অ্যাঙ্কেল জার্ক। আমরা কি দেখবো, ডিলেড রিল্যাক্সেশন অফ দ্য যে অ্যাঙ্কেল জার্ক, কিভাবে দেখতে এটা তো জানেনি। দিস ইজ কল ডিলেড রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল জার্ক। যদি বলে একটা সাইন দেখবা, তাহলে হাইপোথাইরয়েডের জন্য সবচেয়ে ডেফিনেট সাইন হচ্ছে কি, ডিলেড রিল্যাক্সেশন অফ অ্যাঙ্কেল সাইন। একটা বললে আমরা শুধু ইয়া দেখবো, ওই দেখবো, তাহলে যে দিস ইজ ডিলেড রিল্যাক্সেশন অফ দ্য অ্যাঙ্কেল জার্ক। লালটাতে চাপ দিছি, ভিডিও হইতেছে। দেখেন, এই যে ডিলেড, আস্তে আস্তে রিল্যাক্সেশন হয়, দিস ইজ কল ডিলেড। এগুলো সাধারণত এক্সামিনেশন যদি বলেন, যেরকম যখন আপনি যে কোনো জিনিস যখন এক্সামিনেশন করবেন, তখন তার ফাইন্ডিংটা ডেসক্রিপশন করতে হবে। তো এক্সামিনেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড অফ দিস ইয়ং ক্যাকেটিক পেশেন্ট রিভিল
থাইরয়েড গ্ল্যান্ড ইজ ডিফিউজলি এনলার্জ, ধরেন একটা বললাম, তাহলে এত বাই এত সেন্টিমিটার, নন টেন্ডার, ফার্ম, হার্ড, সফট ইন কনসিস্টেন্সি, ফ্রি মোবাইল, নো ব্রুই, নো রেট্রোস্টার্নাল এক্সটেনশন, নো পালপেবল লিম্ফ নোড, carotid pulse is intact, তাহলে এরকম বলতে হবে। সাইন অফ টক্সিসিটি লাইক exophthalmos, reed leg, reed retraction, tremor on outstretched hand, warm sweaty hand, পালস এত আসিল, রেগুলার, জার্ক, এক্সাইটেড, এগুলো যা যা থাকে তাই বলতে হবে। তাহলে এই যেগুলো প্রেজেন্ট থাকবে সেগুলো বলতে হবে। আবার একটা যে মাল্টিনোডুলার গয়টার থাকে, তা সেই ক্ষেত্রে আপনাকে বলতে হবে এরকম বর্ণনা হতে পারে, দ্য এক্সামিনেশন অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড অফ দিস মিডিল expression reveal thyroid gland is enlarged, right lobe is more than the left, surface irregular containing multiple nodule of variable। যখনই আপনি ইরেগুলার মাল্টিনোডুলার গয়টার পাবেন তখন এইভাবে বলতে হবে মাল্টিপল নোডিউল অফ ভেরিয়েবল সাইজ এন্ড শেপ, লার্জেস্ট অফ দেম, সবারটা বলার দরকার নাই, approximately এত সেন্টিমিটার বা এত সেন্টিমিটার, নন টেন্ডার, ফার্ম, সফট, হার্ড ইন কনসিস্টেন্সি, ফ্রি মোবাইল, নো ব্রুই, নো রেট্রোস্টার্নাল এক্সটেনশন, নো পালপেবল লিম্ফ নোড, carotid pulse is present, where their patient has not any sign of toxicity like exophthalmos, reed leg, reed retraction, tachycardia, এই তাহলে এরকম ভাবে আমরা সাধারণত বিভিন্ন বর্ণনা দিতে হয় আমাদের। অনেক সময় এটা গ্রেডিং অফ কয়টার আপনার দরকার নাই, গ্রেডিং কতগুলো হুক কতগুলো গ্রেডিং করছে, হ্যাঁ এটা আপনাদের দরকার নাই, যে নো পালপেবল আর ভিজিবল হইলে 0, যদি পালপেবল গয়টার হয় তাহলে 1 থাকে, এগুলো কতগুলো আছে এগুলো আপনাদের দরকার নাই, আমি বললাম না এই জন্য যে কয়টার গ্রেডিং আছে। হ্যাঁ, এক্সোপথ্যালমাসেরও কিছু গ্রেডিং আছে, এগুলো আপনাদের দরকার নাই, এটা আমরা আইসাইন দরকার নাই আমাদের। দু একটা কোশ্চেনের মধ্যে একটা কোশ্চেন এটা এটা বলেই দিচ্ছে, তা থাইরয়েড গ্ল্যান্ড না লিভ নোড কেন, আমি হয়তো 5-10 মিনিটের মধ্যে শেষ করে দিব। এটা হোয়াইট ইজ নট থাইরয়েড গ্ল্যান্ড অর লিভ নোড, এই যে এক কথা যে থাইরয়েড গ্ল্যান্ড মুভ উইথ ডিগ্লুটেশন, লিভ নোড, এটা খুব কমন কোশ্চেন, স্যারা জিজ্ঞেস করে এই কেন থাইরয়েড গ্ল্যান্ড মুভ করে, বিকজ থাইরয়েড গ্ল্যান্ড ইজ এনভেলপ এপিটাকিয়াল ফাসা, হ্যাঁ যে পিটাকিয়াল ফাসা যে ক্রিকয়েড কার্টিলেজের সাথে অ্যাটাচ থাকে, ওইটার মধ্যে সে এনক্লোজ থাকে, যখন এটা মুভমেন্ট করে সে অটোমেটিক তার মুভমেন্ট করতে হয়। ব্রুই পাউন্ড কোথায় পাওয়া যায়, এটা হাইপোথাইরয়েডিজমে পাওয়া যায়। হোয়াই ফাউন্ড, কারণ এখানে ব্লাড সাপ্লাই বেশি হয়, যখন বিশেষ করে গ্রেভসে পাওয়া যায়, যখন ব্লাড সাপ্লাইটা বেশি হয় তখন এখানে ওই যে এই জন্য একটা শো 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 এই যে সাগরের মতো শব্দ হয়, সাগরে যেরকম নদীতে শব্দ হয় না কিন্তু সাগরে শব্দ হবে, কারণ ওখানে ঢেউ আছে, ওখানে স্রোত বড় বড় ঢেউ আসতেছে বলে আপনি যখন কক্সবাজারে হোটেলে থাকেন তখন দূর থেকে সাগরের ঢেউ শব্দ শুনতে পান, নদীটা পান না, কারণ নদীতে তো ওরকম অত ঢেউ নাই। এরকম থাইরয়েডে কেন ব্রুই পাওয়া যাচ্ছে, কারণ এখানে হাইপার ডাইনামিক সার্কুলেশন হয়, থাইরয়েড গ্ল্যান্ডে ফ্লো বেড়ে যায়, জন্য আমরা ব্রুই পাই। তখন একটা জিজ্ঞেস করে যে আপনি ক্যারোটিড ব্রুই থেকে থাইরয়েড ব্রুই কিভাবে ডিফারেন্সিয়েট করবেন। ক্যারোটিড ব্রুই সাধারণত লাউডার হয়, অ্যালং দ্য ক্যারোটিড আর্টারি বরাবর থাকে, আর আপনি যদি নেকে কম্প্রেস করেন এই যে রুট অফ দ্য নেকে, তাহলে এটা ইন্টেন্সিটি ডিপ্রেসড হয়, এটা ক্যারোটিড ব্রুই। আর থাইরয়েড ব্রুই পুরো থাইরয়েড গ্ল্যান্ডে পাওয়া যাবে, আর ক্যারোটিডটা পাওয়া যাবে অ্যালং দ্য ক্যারোটিড আর্টারি, যেখানে আছে নিচের দিকে চাপ দিলে ক্যারোটিডে যেহেতু সার্কুলেশন কমবে সেহেতু ব্রুইটাও কম হবে, আর নিচের দিকে চাপ থাকলে থাইরয়েড তো ওই ক্যারোটিড থেকে আসে না, এটা বিভিন্ন ব্রাঞ্চ টাঞ্চ হয়ে আসছে, এই জন্য এখানে চাপ দিলে থাইরয়েড বইয়ের খুব একটা পরিবর্তন হয় না। আচ্ছা, হাউ উইল ডিফারেন্সিয়েট বিটুইন সোয়েটিং ফর্ম, যেটা আমি বলছি যে থাইরোটক্সিকোসিস, সোয়েটিং এবং অ্যানজাইটি, এগুলো খুব কমন কিছু কোশ্চেন, স্যার এই কয়েকটা জিনিস জিজ্ঞেস করে, সুতরাং এগুলো ভুল করা জানবে না। রিড লেগ এবং রিট্রাকশন কেন হচ্ছে, এটা সাধারণত আমরা কি বলছি, হাইপারথাইরয়েডিজম হইলে এটা এখানে কি হয়, সিম্পাথেটিক ওভার অ্যাক্টিভিটি হয়ে যায়, এই জন্য মানে যেটা সিম্পাথেটিক নার্ভ, যেটা লিউবেট্রাল পালপেবল মাসেল, যেটা এটা সিম্পাথেটিক নার্ভ সাপ্লাই আছে। ক্যান আই সাইন লাইক রিড লেগ এবং রিড রিট্রাকশন আদার দেন গ্রেভস ডিজিজ দ্বারা পাওয়া যায়, হ্যাঁ পাওয়া যেতে পারে, যে কোনো জায়গায় যে কোনো থাইরোটক্সিকোসিস হলেই আপনার লিড লেগ রিড রিট্রাকশন পাবেন। তাহলে বলেন তো কোন সাইনটা স্পেসিফিক ফর গ্রেভস ডিজিজ, গ্রেভস ডিজিজের জন্য যে একজোপথ্যালমাস তো অনেক কিছুতে পাওয়া যায়, পেরিঅরবিটাল ইডিমা, কনজাংটিভাইটিস, কনজাংটিভাল ইরিটেশন এবং ডিপ্লোপিয়া, এগুলো হচ্ছে স্পেসিফিক ফর গ্রেভ ফাইন্ডিং। এগুলো আমরা বলবো না গ্রেভ কেন কে হয়, গ্রেভ অপথ্যালমোপ্লেজিয়া, যেটা আপনাদের অনেক সময় জিজ্ঞেস করতেও পারে নাও করতে পারে, এটা ইয়েতে দেখা থাকলো। একটা জিনিস মনে রাখবেন, অনেক সময় একটা জিজ্ঞেস করে যে কনসিস্টেন্সির সাথে গ্রেভসে আপনার কনসিস্টেন্সি কেমন হবে, এটা সফট হবে এবং ব্রুই থাকবে, ফার্ম হয় এতে হাসি মতো থাইরয়েডাইটিসে, টেন্ডার হয় সাবএকুইট থাইরয়েডাইটিসে,
আর মাল্টিপল নডিউল হয় মাল্টি নডিউলার গয়টারে, সিঙ্গেল নডিউল হয় টক্সিক নডিউলার গয়টারে, আর হার্ড নডিউল থাকে মেলিগনেন্সিতে। তাহলে দেখেন কনসিস্টেন্সি কিন্তু ডিফিউজ 3 জায়গায় হয়, একটা গ্রেভসে হয়, একটা হাসিমোটো থাইরয়েডাইটিস হয়, ডিফিউজ এনলার্জমেন্ট হয়, আর সাবএকুইট থাইরয়েডাইটিস মানে সাবএকুইটে টেন্ডার হয়, সফট হয়, ব্রুই থাকে, আর হচ্ছে হাসিমোটো থাইরয়েডাইটিসে ফার্ম থাকে। মাল্টি নডিউলার হইলে তখন মাল্টিপল নডিউলার মতো, নডিউলার হইলে এটা মনে রাখবেন মাল্টি নডিউলার গয়টার। সিঙ্গেল নডিউল যদি পান কঠিন টক্সিক, এখন যদি হার্ড শক্ত পাথরের মতো হয়ে গেছে তখন সেটাকে ধরে নিতে হবে। এই এটা আমি আগেই বলছিলাম যে ডিফারেন্ট বিটুইন পোপটোসিস এবং একজোপথ্যালমাসের পার্থক্য কি। পোপটোসিসে ফরওয়ার্ড পোর্টেশন হইলে পোপটোসিস হয়ে বলে, আর যদি পোপটোসিস ডিউ টু থাইরয়েড আই ডিজিজ তখন সেটার নাম হয়ে যায় একজোপথ্যালমাস। হ্যাঁ, আরেকটা জিনিস সবসময় জিজ্ঞেস করা হয় যে থাইরোটক্সিকোসিস কি আর হাইপারথাইরয়েডিজম কি, এটা একটি কমন কথাবার্তা, এগুলো আপনাদের বেসিক, এগুলো কিন্তু অনেক সময় দেখা যায় যে পজিশনে স্টুডেন্ট উত্তর দিতে পারে না, কারণ ওই যে এমবিবিএস এর বেসিকটা ভালো থাকে না। থাইরোটক্সিকোসিস ইজ দ্য ক্লিনিক্যাল টার্ম, অর্থাৎ ক্লিনিক্যাল। আমি যদি যে পাইলাম, রেড ডিটেকশন পাইলাম, টেকিকার্ডিয়া পাইলাম, টেমন পাইলাম, তাহলে ফিচার্স অফ থাইরয়েড মানে সিম্পথেটিক ওভার অ্যাক্টিভিটি দ্যাট ডিফাইন অ্যাজ দ্য ক্লিনিক্যাল এন্ড বায়োকেমিক্যাল মার্কার। বায়োকেমিক্যাল মার্কার না, ক্লিনিক্যাল মার্কার আমরা সাধারণত পাইলে থাইরোটক্সিকোসিস বলি, ঠিক আছে, কারণ এটা হলো থাইরোটক্সিকোসিস। আর হাইপারথাইরয়েডিজম বলতে হইলে আমাকে অবশ্যই এটা বায়োকেমিক্যাল মার্কার, এটাকে আমাকে ল্যাব ফাইন্ডিং থাকতে হবে। এটা হচ্ছে এক কথা যদি বলি, হাইপার থাইরয়েড হচ্ছে বায়োকেমিক্যাল, অর্থাৎ আমি পরীক্ষা করে হরমোন প্রোফাইল দেখে বুঝতে পারবো। আর এর সাথে ক্লিনিক্যাল ফিচার থাকতেও পারে, নাও থাকতে পারে। তা হাইপারথাইরয়েডিজম থাকলে যে ক্লিনিক্যাল ফিচার থাইরোটক্সিকোসিস থাকতেও পারে, নাও থাকতে পারে। আর থাইরোটক্সিকোসিস হচ্ছে এমন একটা জিনিস, এটা হচ্ছে ক্লিনিক্যাল টার্ম, এটা যখন থাকবে তখন ধরে নিবেন তার যদি গয়টার থাকে, এটা ওইটাও মানে বায়োকেমিক্যাল ফাইন্ডিং আসবে। তো থাইরোটক্সিকোসিস বলার জন্য বায়োকেমিক্যাল ফাইন্ডিং দরকার নাই। তাহলে একটা পেশেন্টে যদি গয়টার থাকে আর তার সাথে যদি থাইরোটক্সিকোসিস এর ফাইন্ডিং থাকে, তখন আমরা মনে করবো এটা হাইপারথাইরয়েডিজমের জন্য হয়েছে। আর একটা রোগী আছে যার কোনো থাইরোটক্সিকোসিস এর ফিচার নাই, কিন্তু দেখা গেছে গয়টার আছে, তাহলে এটা হাইপার হইতে পারে, হাইপো হইতে পারে, এটা আমি পরীক্ষা না করে বলতে পারবো না। এটা তো আমরা জানি যে এটা স্যাররা জিজ্ঞেস করে ইউনিল্যাটারাল পোপটোসিস এর কজ কি। একটা হচ্ছে গ্রেভস ডিজিজ হইতে পারে, গ্রেভস। 2 নম্বর অরবিটাল সেলুলাইটিস বা হেমাটোমা, চোখের পিছনে যদি ইনফ্লামেশন হয় বা হেমাটোমা হয়। টিউমার হইতে পারে চোখের মধ্যে, যেরকম মেনিনজিওমা হতে পারে। অরবিটাল ডিপোজিট, ডিপোজিটে কি হইতে হয়, লিম্ফোমা এসে চোখের পিছনে জমা হয়, তখন কি চোখটা সামনের দিকে চলে যায়, লিউকেমিয়া হইলে হয়, সেকেন্ডারি হইলে হয়, অনেকগুলো কারণে। তাহলে এতে কিন্তু অনেক সময় পোপটোসিস এর জিনিস কথা জিজ্ঞাসা করে। বাইলেটারাল কজ হলো গ্রেভস ডিজিজ, ক্যাভার্নাস সাইনাস থ্রম্বোসিস, ক্যাভার্নাস ক্যারোটিড ফিস্চুলা, এগুলো কিন্তু অনেক সময় জিজ্ঞেস করে, তাকে এগুলো আপনাদের দরকার নাই। এই দিজ আর দা কতগুলো কথা, তাহলে মোটামুটি আমি আজকে শেষ করে দিব। তাহলে আমরা শুধু ইম্পর্টেন্ট কজ অফ থাইরোটক্সিকোসিস এর কজটা আমরা জানবো, গ্রেভস ডিজিজ, টক্সিক মাল্টিনোডুলার গয়টার, টক্সিক অ্যাডেনোমা, সাবএকুইট যেটা থাইরোটক্সিকোসিস বা ডিকোয়ারভিয়ান্স সিনড্রোম, এটাতে হাইপো হইতে পারে, হাইপার হইতে পারে, ইউ হইতে পারে, তিনটাই হতে পারে। তাহলে সূত্র মনে রাখার জন্য গামছা, যেতে হচ্ছে গ্রেভস, এতে হচ্ছে হলো অ্যাডেনোমা টক্সিক, এম তো হচ্ছে মাল্টিনোডুলার, আর এস তো হচ্ছে সাবএকুইট থাইরয়েডাইটিস। আর হাইপোথাইরয়েডিজম, তাহলে দেখেন এই যে গ্রেভস ডিজিজ, এটা ডিফিউজ ইনভলভমেন্ট হয়। এটা হচ্ছে হলো হাইপারথাইরয়েড, এই যে মানে টক্সিক অ্যাডেনোমা, মানে দেখা যাচ্ছে যে যখন আপনি স্ক্যান করবেন তখন দেখবেন যে শুধু সেই ড্রাইটা নিচ্ছে, কারণ সে তো মানে জমিদারের মতো। গ্রেভস মানে হচ্ছে পশ্চিমা বিশ্বের মতো, মানে ওয়েস্টার্ন কান্ট্রি, এখানে আইনের শাসন আছে, সবাই সমান, সবাই সমান একই রকম সুযোগ সুবিধা ভাগ করতেছে। টক্সিক অ্যাডেনোমা, যে সেইটা একটা অ্যাডেনোমা আছে সেই সব খায় ফেলায়, এটা আমাদের দেশের মতো, হ্যাঁ আমাদের দেশের চাইতে বা আগের দিনের রাজা বাদশারা, তারা একজন সেই সবকিছু, তার কথায় আইন। আর মাল্টিনোডুলার টক্সিক মাল্টিনোডুলার গয়টা হলো বাংলাদেশের মতো এক এক এমপি টেমপি বা বড় বড় নেতা আছে, ব্যবসায়ী আছে, তারাই মোটামুটি দেশটাকে লুইটা পুইটা খাবে, তারা এটা হলো টক্সিক মাল্টিনোডুলার গয়টার। আর সাবএকুইট থাইরয়েডাইটিস থেকে এটা ইনফ্লামেটরি কন্ডিশন, এটাকে বলা হয় এখানে লেস আপটেক দেখা যাচ্ছে, এখানে আপটেক কি গ্ল্যান্ডই দেখা যায় না, আপটেক হয় না, এটা হচ্ছে সাবএকুইট থাইরয়েডাইটিস। তাহলে এখন আপনার ইম্পর্টেন্ট কজ অফ হাইপোথাইরয়েডিজমের কজ কি। এই যে হাসিমোটো থাইরয়েডাইটিস, এটা মনে রাখতে হবে। একটা হচ্ছে স্পন্টেনিয়াস অ্যাট্রোপিক থাইরয়েডাইটিস, এই যে অটো ইমিউন ডিজিজ হইতে পারে, আয়োডিন ডেফিসিয়েন্সি আর রেডিও অ্যাক্টিভ
আয়োডিন ডেফিসিয়েন্সির জন্য হয়, যেটা সাধারণত আমাদের ময়মনসিংহ অঞ্চলে জামালপুর বা রংপুর ওই জাতীয় যারা ইয়াতে থাকে, বিদেশি হলে কাশ্মীর, এদের কিন্তু থাইরয়েড ডেফিসিয়েন্সি হয়। রেডিও অ্যাক্টিভ আয়োডিন অ্যাবলেশন, কাউকে রেডিও আয়োডিন খাওয়ানো হয় অপারেশন করলে বা রেডিয়েশন দিলে, ড্রাগস দ্বারা, দিজ আর দ্য কজ অফ হাইপোথাইরয়েডিজম আমাদেরকে জানতে হবে। সাবএকুইট থাইরয়েডিজম বলছে হাইপোথাইরয়েডিজম হয়, হাইপারথাইরয়েডিজম হয়, এগুলো হতে পারে। তাই দুই একটা হাইপোথাইরয়েডিজম, দুই একটা হাইপারথাইরয়েডিজমের কজ আমাদেরকে জানতে হবে। তাহলে এই যে দেখেন হাইপোথাইরয়েডিজমের কজের মধ্যে যে এটা গয়টার, হাসিমোটো থাইরয়েডিসে কিন্তু গয়টার থাকে, আবার স্পন্টেনিয়াস ব্যাকটেরিয়ার হইলে সেখানে গয়টার থাকবে না। 2 নম্বর হতে পারে যে আয়োডিন থেরাপি দিলেন, রেডিও আয়োডিন, যে আয়োডিন ডেফিসিয়েন্সি হলে হতে পারে। 2 নম্বর আমি যদি অপারেশন করি তাহলে অপারেশনের কারণে হইতে পারে। কিছু কিছু রেডিয়েশন দেয়, রেডিও অ্যাক্টিভ আয়োডিন খাওয়ালে হতে পারে। একটা হচ্ছে কিছু কিছু ড্রাগ আছে বললাম না, যেমন অ্যামাইডারন, তারা কি করে হাইপোথাইরয়েডিজম করে। আর সাবএকুইট থাইরয়েডিজম তো বোথই হাইপোথাইরয়েডিজম এবং হাইপারথাইরয়েডিজম করতে পারে। তো মোটামুটি আমাদের আর আসলে তেমন কিছু নাই, শুধুমাত্র এই যে হাইপোথাইরয়েডিজমের, এটা আমাদের লাস্ট স্লাইডের আগের স্লাইড। আমাদের যেরকম হাইপারথাইরয়েডিজমের রোগীর অনেক ধরনের কমপ্লেন থাকতে পারে, সিমটম থাকতে পারে। তো এটার মধ্যে একটা হচ্ছে দেখেন পালপিটেশন, কতগুলো সিমটম জানলে থাইরয়েডটক্সিস একটা পালপিটেশন হয়। 2 নম্বর কি হয়, এই সময় হিট ইনটলারেন্স, থাইরয়েড বা হাইপারথাইরয়েডিজমে তারা গরম সহ্য করতে পারে না, হিট ইনটলারেন্স হয়। আর এখানে কি হয়, সোয়েটিং হয়, এক্সেসিভ রোগীর সোয়েটিং থাকে। 3 নম্বর পেশেন্টের কি হয়, ডায়রিয়া, খালি বারবার সে বাথরুমে যাইতে থাকে। 4 নম্বর ট্যামর হয়। 5 নম্বর কি হয়, ফিমেল পেশেন্ট হলে অলিগোমেনোরিয়া হয়, ওয়েট লস হয়। তাহলে দিজ আর দ্য কমন ফিচার অফ থাইরয়েডটক্সিকোসিস। এদের অনেক অ্যাপিটাইট বাড়ে, দুইটা জায়গায় অ্যাপিটাইট বাড়ে, একটা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাসে আর থাইরয়েডটক্সিকোসিসে। অ্যাপিটাইট বাড়বে, রোগীর কিন্তু ওয়েট লস হবে। তাহলে এমনই যদি সারা জিজ্ঞাস করে দুইটা ডিজিজের নাম বলো, যেখানে রোগীর অ্যাপিটাইট বাড়বে কিন্তু রোগীর ওয়েট লস হবে, এটা হচ্ছে একটা থাইরয়েডটক্সিকোসিস, একটা টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস। এই যে রোগী দেখেন এজিটেটেড, অ্যাংসাস, প্রথম যে ছবিটা দেখলাম। আর সিমটম অফ দা কমন কতগুলো সিমটম, ওই যে যেমন হিট ইনটলারেন্স ছিল, একদম বিপরীত কোল্ড ইনটলারেন্স। এই রোগী যদি কারো হাইপোথাইরয়েড থাকে, সে গরমের দিনে আপনাকে ফ্যান ছাড়তে দিবে না, বলে ফ্যান বন্ধ করো, ফ্যান বন্ধ করো। সবার গরম লাগবে, তার শীত লাগবে। 2 নম্বর হচ্ছে পেশেন্টের কনস্টিপেশন থাকবে, মানে একদম কনস্টিপেশন, সিভিয়ার কনস্টিপেশন হয়। 3 নম্বর হলো ফেটিক থাকে, রোগী দুর্বল, ঘুমায় থাকবে, দেখবেন যে ঠাস করে পড়ে যাচ্ছে, ঘুমাচ্ছে, দিস ইজ ফেটিগিবিলিটি থাকে। ফিমেল পেশেন্ট হলে ম্যানোরেজিয়া হয়, হ্যাঁ মিনিস্ট্রিয়াল, এই জন্য ম্যানোরেজিয়া রোগী হিস্টেক্টমি করার আগে থাইরয়েড ফাংশন করে নিতে হয়। ওয়াইড ওখানে কমে, এখানে ওয়াইড গেন হয়। 4 নম্বরে যে ফোনে আলাপ করলে কি হবে, যে আপনার ভয়েসটা ককি ভয়েস হয়, ককি ভয়েস বা এরকম ভয়েস হতে পারে। 4 নম্বরে যে ড্রাই স্কিন কি থাকে, রাফ ড্রাই, ওই যে অনেকটা চৌচির হয়ে যায়। অ্যাপেটি এবং ডিপ্রেস থাকে। তাহলে যে একই কথা দেখেন ফেসে কতগুলো, এগুলো আমি জাস্ট একটা স্লাইডে রেখে দিলাম যদি আপনাদের যারা ইন্টারেস্ট থাকে তারা দেখার জন্য যে ফেসে কি কি জিনিস হয়। তো সিমটমের মধ্যে আয়ের মধ্যে দেখেন এরকম আই সাইন থাকে। তারপরে আসেন হাইপোথাইরয়েড, দুই পাশে সিএনএস দুইটাই কার্ডিয়াক ফেলিওর হয়, এখানে সিস্টোলিক ব্লাড প্রেশার পারে, এটের ফিলেশন, পালস, এগুলো দিয়ে রাখলাম। গাইনোকোমেশিয়া, স্পাইডার নেভি হয়। এই পাশে চেস্টে কি হয়, কার্ডিয়াক ফেলিওর হয়, এখানে দুইটাই হাইপারটেনশন হয়, এখানে সাইনাস ব্রেডিকার্ডিয়া, টেকিকার্ডিয়া, এখানে ইফিউশন বেশি হয়। হাইপোথাইরয়েডিজমে কিন্তু ইফিউশন, ইডিমা এগুলো বেশি হয়, ইফিউশন হয়, পেরিকার্ডিয়াল ইফিউশন, প্লুরাল ইফিউশন হতে পারে। হাইপোথাইরয়েডিজমে জিআইটি হলে এখানে ডায়রিয়া হবে, অ্যাপেটাইট বাড়বে, এখানে কি হবে, কনস্টিপেশন হবে, প্যারালাইটিক আইলেস ডেভেলপ করতে পারে, ইভেন কি অ্যাসাইটিসও পেতে পারেন। তারপর জেন্টিউরিনারিতে দেখেন এখানে ইনফার্টিলিটি তো দুইটাতেই হয়, লিবিডো দুইটাতেই কমে, ইম্পর্টেন্সি দুইটাতেই হয়, এখানে মেনলি অলিগোমেলোরিয়া হয়। আর এখানে একই কথাই যে দেখেন জেন্টিউরিনারি ইনফার্টিলিটি, মেনোরেজিয়া হয়, এটা হলো খুব জিনিস। আর ম্যাক্সিমাম নিউরোতে কি হয়, মায়োপ্যাথি হয়, এখানে রিফ্লেক্স বাড়বে, ক্লোনাস হতে পারে। হাইপারথাইরয়েডিজম কিন্তু অনেক সময় পিউরিক প্যারালাইসিস, মানে বারবার দেখা যায় যে রুগী হাত পা বসে যায়, সাইকোসিস হতে পারে, সেরিব্রাল অ্যাটাক্সিয়া হতে পারে, কার্পাল টানেল সিনড্রোম, এগুলো হতে পারে। জাস্ট এগুলো আপনাদের পড়ার দরকার না, আমি একটু জাস্ট দিয়ে রাখলাম যেহেতু এটা আপনাদের হয়তো ওখানে থাকবে, যাতে আপনাদের জন্য সুবিধা হয়। জেনারেলে যে হর্স যেটা দেখলাম, ওয়েট লস, হিস্টোনেস, এতে হচ্ছে এই ট্রেমর, অস্টিওপোরোসিস। আর এখানে হচ্ছে জেনারেলে কি, ওয়েট গেইন, কোল্ড ইনটলারেন্স, ফেটিক, ড্রাই স্কিন। ইনভেস্টিগেশন গুলো দিয়ে আমি শেষ করে দেই।
আপনাদের থাইরয়েড ফাংশন টেস্ট যেটা আছে, আমরা জানি যে অ্যান্টিবডি কতগুলো টেস্ট করি। হ্যাঁ, অ্যান্টিবডির মধ্যে আমরা কি দেখি? থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি, এটা হচ্ছে গ্রেভসে মানে পজিটিভ হয়। আর থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি যেটা হয়, এটা পজিটিভ হয় হচ্ছে হলো আপনার হাশিমোটো হাইপোথাইরয়েডিজমে। এটা থাইরয়েড স্ক্যান তো আপনাকে দেখাইলাম, আমরা স্ক্যান করি। তার আমরা প্রথমে কি করি? থাইরয়েড ফাংশন টেস্ট করি। বেসিক হেডলাইন হচ্ছে থাইরয়েড ফাংশন টেস্ট করবো, টিএইচএস T3 T4 অ্যান্টিবডি টেস্ট করতে পারি আমরা, এই যেগুলো এটা মনে রাখতে হবে। থাইরয়েড রিসেপ্টর অ্যান্টিবডি পজিটিভ হয় হচ্ছিল আপনার গ্রেভসে, আর থাইরয়েড থাইরয়েড পারঅক্সিডেজ টিপিও আমরা বলি টিপিও থাইরয়েড পারঅক্সিডেজ অ্যান্টিবডি, এটা পজিটিভ হয় এলো হাসিমোটো থাইরয়েডাইটিসে। স্ক্যান করতে পারি। তারপরে আল্ট্রাসাউন্ড অফ থাইরয়েড গ্ল্যান্ড করতে পারি। অনেক সময় যদি নোডিউল পান, কোল্ড নোডিউল পাইলে আমরা কি করতে পারি? আমরা এটা বলি। এখন আপনারা জানেন যে থাইরয়েডের সাথে এটা দাঁড়িপাল্লার সম্পর্ক, অর্থাৎ আপনার থাইরয়েড হরমোন T3 T4 যেদিকে যাবে, টিএইচএস তার উল্টা পথে যাবে। তাহলে প্রাইমারি হাইপারথাইরয়েডিজম হইলে কি হইতে? হাইপারথাইরয়েডিজম মানে এটা T3 T4 বাড়বে, কিন্তু টিএইচএসটা কি করবে? কমবে অথবা আনডিটেক্টেড থাকবে, মানে যে দাঁড়িপাল্লার মতো। আর হাইপোথাইরয়েডিজম হলে কি হবে? তাহলে হাইপোথাইরয়েডিজম এটা বাড়বে, কিন্তু T3 T4 কমে যাবে। তার মানে T3 T4 এর উপর ভিত্তি করে আপনি হাইপো বা হাইপোথাইরয়েডিজম বলবেন। আর এখানে T3 T4 যা হবে তার অপোজিটটা হবে টিএইচএস। তাই যেখানে T3 T4 হাইপারথাইরয়েডিজমে বাড়বে, সেখানে কি হবে? টিএইচএস কমে যাবে। আর যেখানে আপনার হাইপোথাইরয়েডিজম হবে, তাহলে হাইপো মানে হলো হরমোন কম, T3 T4 কম হবে, কিন্তু হাইপারথাইরয়েড টিএইচএসটা কি যাবে? বেড়ে যাবে। এখন সেকেন্ডারি হাইপোথাইরয়েডিজমে কিছু পিকুলারিটি আছে। এখানে T3 T4 লস হবে ঠিকই, কিন্তু টিএইচএসটা কি হইতে পারে? এটা এই যে ইলিভেটেড হইতে পারে, নর্মাল হতে পারে, ইভেন কি রাইজ হতে পারে। সাবক্লিনিক্যাল হাইপোথাইরয়েডিজম সম্বন্ধে আমি এখানে বলবো না, ওখানে বলে দিচ্ছি, এটা থাকে, এটা নিয়ে আপনাদের করবো না। সর্বশেষ হচ্ছে টিএইচএস এর সাথে এই সম্পর্কটা মনে রাখতে হবে সব সময়, ব্যস্তানুপাতিক। অর্থাৎ এটা যদি হাইপোথাইরয়েডিজম হয়, মানে এটা যদি কম হয়, তাহলে কি হবে? এটা বাড়বে। আবার এটা যদি বাড়ে, তাহলে টিএইচএস কমবে। এটা কারণ এটার সাথে একটা নেগেটিভ ফিডব্যাক মেকানিজম আছে। তাহলে হাইপারথাইরয়েডিজম এখানে T3 T4 যখনই বেড়ে যাবে, তখন সে কি করবে? এটা সিক্রেশন কমাই দিয়ে এটা কমে যাবে। এই জন্য হাইপারথাইরয়েডিজমে T3 T4 বাড়ে, টিএইচএস কমে। আবার হাইপোতে উল্টা হয়। হাইপোতে দেখা যায় যখনই T3 T4 কমে যাবে, তখনই তার অ্যাক্টিভিটি বেড়ে যাবে, তখন সে এসে কি করবে? টিএইচএস এর সিক্রেশন বাড়াই দিবে। আর আমরা ইসিজি তে এগুলো দেখতে পারি, এগুলো আমরা করবো না। আমি আজকে একটা লেকচারে সব শেষ করে দিলাম। এই যে দেখেন, রেক্টোস্টার্নাল গয়টার থাকতে পারে অনেক সময়, পেরিকার্ডিয়াল এফিউশন, এগুলো যেন একটু ইসিজি করি আমরা, অনেক সময় ইকো করে এক্সরে করে আমরা দেখতে পারি। এই যে টেকিকার্ডিয়া থাকতে পারে, সাইনাস টেকিকার্ডিয়া, যে টিয়ার ফিব্রিলেশন, দিজ আর দ্য ফিচার্স অফ হাইপারথাইরয়েডিজম। আর ব্র্যাডিকার্ডিয়া হচ্ছে হাইপোথাইরয়েডিজমের ফিচার থাকে। এই যে আমরা থাইরয়েড স্ক্যান করি, এই যে দেখেন থাইরয়েড স্ক্যান করা হচ্ছে, থাইরয়েড স্ক্যান হলে যে একটা নোডুল পাওয়া গেল। তো থাইরয়েড ডিসিশনে তো গ্রেপসে বললাম, তাড়াতাড়ি ডিফিউজ আপটেক, ডিফিউজ ইনটেক্ট হবে। টক্সিক হলে যে প্যাচি প্যাচি হবে। আর টক্সিক এডিনোমাতে কি হবে? শুধুমাত্র একজন খাবে, জমিদার, আর তারা হচ্ছে নেতা নেত্রী। আর ট্রানজিয়েন্ট হাইপোথাইরয়েডিজম মানে আমজনতা, সে কিছুই পায় নাই, সে একদম না খায় মরে আছে, সে স্ক্যান নেয় নাই। তাহলে এগুলো দিয়ে মোটামুটি আপনাদের চলে গেল। এই যে দেখেন, আবার তারপরে থাইরয়েড স্ক্যানের রেজাল্টটা দেখাই। এটা একটা নর্মাল স্ক্যান, ঠিক আছে। যখন এটা গ্রেভস হয়েছে, দেখেন পুরা গ্ল্যান্ডটা ইউনিফর্মলি আপনার এখানে ইনটেক করছে, কালো হয়েছে, কালোটা হচ্ছে স্ক্যান নিছে, তার মানে ডিফিউজ সবাই হয়েছে। এটা র্যাপিড আপটেক, খুব দ্রুত আসলে সাথে সাথে বিদেশিদের মতো পশ্চিমা বিশ্ব, ওয়েস্টার্ন কান্ট্রি, এখানে সুন্দরভাবে সবকিছু বন্টন হয়, সরাসরি দ্রুত আপটেক হয়, দুটো আবার এটা সাসারি মানে টার্ন ওভার হয়ে যায়। এটা হচ্ছে গ্রেভসে। যখনই আপনি এই যে দেখেন টক্সিক এডিনোমা, যে একটা বেটা, সে এলো জমিদার প্রথা, ব্রিটিশ আমলের জমিদার, সে সবকিছু খাচ্ছে, এলো টক্সিক এডিনোমা, একজন একটা শিশু, এই শুধু এতটুকু নডুল হইলো। আর এই যে দেখেন মাল্টি নডুলার গয়টার, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, তার মানে যে যারা নেতা নেত্রী, সরকারি দলের লোক, তারা মোটামুটি যা পারে, বিরোধী দল বা সাধারণ আমজনতার জন্য কিছু নাই। আর এটা হচ্ছিল আপনার সাবেকুইট থাইরয়েডাইটিস, এটা হচ্ছে সাধারণ গরিব দেশের মানুষ, দাসপ্রথা যেখানে আছে, এখানে ওই কেউই কিছু পাচ্ছে না, কে যে নিয়ে যাচ্ছে, বিদেশিরা সবকিছু নিয়ে যাচ্ছে হয়তো। একই জিনিস, গ্রেভস, টক্সিক এডিনোমা, মাল্টিনোডুয়াল কথা, এখানে কিছুই না, এটা সাবেকুইট থাইরয়েডাইটিস এর ফিচার, ঠিক আছে।
এই যে আইসোটোপ স্ক্যান, এগুলো হট নডিউল, কোর নডিউল, এগুলো আপনাদের দরকার নাই। এই যে আমরা আল্ট্রাসাউন্ড করি, জাস্ট আমি একটু ছবিগুলো দেখাচ্ছি, এগুলো এখন তো পড়ার কিছু না। এই যে অ্যান্টিবডি, বিভিন্ন অ্যান্টিবডি কোথায় বললাম যে টিএসএস রিসেপ্টর অ্যান্টিবডি বেশি গেটস পজিটিভ হয়। থাইরয়েড পারঅক্সাইডাস, এই যে অটোইমিউন থাইরয়েডাইটিস মানে হাসিমোটো থাইরয়েডাইটিস, এখানে আপনার পজিটিভ হয়। আর এই যে আমরা বায়োকেমিক্যাল ব্লাড টেস্ট করি, তারপর থায়োটক্সিকোসিস, আরেকটা জিনিস মনে রাখবেন, থায়োটক্সিকোসিস হইলে এটা একটু টেনে যাচ্ছে, যদি কারো ইন্টারেস্টেড থাকে যারা ভবিষ্যতে ফেসবুক থেকে দেখে নিতে পারেন। লিভার এনজাইম থায়োটক্সিস হলে কয়েকটা জিনিস হবে, লিভার এনজাইম গুলো বাড়ে, যেমন এএলটি, এগুলো বাড়বে। অনেক সময় হাইপো ক্যালসিয়াম বাড়তে পারে, গ্লুকোজ অনেক সময় ডায়াবেটিসের মতো হতে পারে। আর হাইপোথাইরয়েড হলে হবে উল্টা। এই জন্য দেখানো, থাইরয়েডিজম হলে মনে রাখার জন্য দেখেন ছবি দিচ্ছি যে লিভার এনজাইম গুলো বাড়ে। 2 নম্বরে যে ক্যালসিয়াম বাড়ে। 3 নম্বর অনেক সময় যে আরবিএস বাড়তে পারে, এটা হলো বোঝানোর জন্য। অথবা গ্লাইকোসিউরিয়া হয়, দেখা যাচ্ছে যে নর্মাল আরবিএস আছে কিন্তু সুগার ইউরিনে বেশি থাকে। আর হাইপোথাইরয়েডিজম হলে মাসেল এনজাইম যেমন সিপিকে এগুলো বাড়ে, এএসটি এগুলো বাড়ে, ল্যাকটেট ডিহাইড্রোজেনেস বাড়ে, কোলেস্টেরল বাড়ে, হাইপোথাইরয়েডিজমে এনিমিয়া হইতে পারে। ইলেকট্রোলাইটের মধ্যে ওইখানে কি হয়েছিল, ওইখানে হাইপার ক্যালসিয়ামিয়া হয়েছিল, এখানে হাইপোনেট্রেমিয়া হয়। ঠিক আছে। আর সাবেকুইট থাইরয়েডাইটিস ইনফ্লামেশন, এখানে ইএসআর সিআরপি বাড়ে। তাহলে দেখেন এই যে মাসেল এনজাইম গুলো বাড়তেছে হাইপোথাইরয়েডিজমে, সিপিকে এলডিএস এগুলো বাড়ে। এখানে কি হয়, এনিমিয়া হয়, এটা ম্যাক্রোসাইটোসিস। যখন আপনি এনিমিয়া পড়বেন যে বড় আরবিসি বড় বড় কজ হয়, ভিটামিন ম্যাক্রোসাইটোসিস এর কজ হচ্ছে ভিটামিন বি12, ফলিক ডেফিসিয়েন্সি, হাইপোথাইরয়েডিজম, ডিসলিপিডেমিয়া, তারপর যে যেটা হচ্ছে লিভার ডিজিজ। আর কি হয়, এই যে দেখেন সোডিয়াম কমে যায়। হ্যাঁ, অনেক সময় ব্লাডে কোলেস্টেরল হাইপার হয়। তো চিকিৎসা তো এগুলো আমরা পড়বো না হাইপোথাইরয়েডিজমে, এগুলো জাস্ট আপনারা গ্রেভসে কি কি এগুলো অন্য একদিন ক্লাস, এগুলো আর আমার আজকে নেওয়ার দরকার নাই। আমি জাস্ট এখানে একটু দিয়ে রাখতেছি, যদি কেউ যদি পড়ার ইচ্ছা থাকে তাহলে এটা পড়ে নিবেন, এগুলো আসলে এত পড়ানো সম্ভব না। এই যে আমরা রেডিও আয়োডিন দেই কখনো। গ্রেভসে 3 ধরনের চিকিৎসা হয়, গ্রেভসে একটা হলো ড্রাগস দিয়ে চিকিৎসা করি, হ্যাঁ কার্বিমা, আরেকটা হলো রেডিওয়াইডিন থেরাপি দেই, অপারেশন করি, অথবা যে কার্বিমাজল। হ্যাঁ, এই এই 3টা থেরাপি আছে, একটা ড্রাগ। এর কখন কোনটা দেওয়া হয়, 40-এর নিচে হলে ড্রাগ দেয়, 40-এর উপরে রেডিওয়াইডিন থেরাপি দেয়। আর যারা প্রেশার ইফেক্ট থাকে বা যাদের এটা নায়ক নায়িকা, তাদের আমরা অপারেশন করি। এই 3টা হচ্ছে অপশন। আর হাইপোথাইরয়েড চিকিৎসা একটা, এটা একদম হাই থাইরক্সিন, কতদিন খাইতে হবে, লাইফ লং খাইতে হবে। হাইপোথাইরয়েড থাকলে রিপ্লেসমেন্ট থেরাপি দিতে হবে। এটাতে দেখতে পাচ্ছেন একটা পেশেন্ট, তো মানে ইয়া না, এই এই যে দেখেন, এই যেগুলো আর দেখালাম না, এই যে পেশেন্টের যেগুলো, এগুলো কতগুলো, এগুলো আমার আর সিনারি আপনাদেরকে দেখাবো মনে হয় না, এটা জাস্ট একটু দেখেন। ডুব দিলাম। এই এটা যে দেখেন ফাইন কেমন কেমন, জিনিসটা দেখে রাখেন। এই হয়তো দেখানো হয়েছে মনে হয়। এই যে টেকিকার্ডিয়া থাকে, যেটা দেখানোর জন্য যে পালস কত বেশি থাকে। এই যে দেখেন টিএইচএস কম, এটা হাইপোথাইরয়েডিজম, হাইপারথাইরয়েডিজম গেস ডিজিজের একটা, এটা গেস না মানে, এটা মাল্টিনোডুলার গয়টা, টক্সিক মাল্টিনোডুলার গয়টা। দেখেন এখানে টিএইচএস কত, খুবই কম, কত কম, 0.04%। টি3 কত, 300, কত বেড়ে গেছে। হ্যাঁ, টি4 হচ্ছে 300, টি3 কম। আর এই যে এনলাস ইনক্রিজ রেডিও প্রেসার, এখানে হচ্ছে, তাহলে দেখেন এটা হাইপারথাইরয়েডিজম স্টেজ আছে। এই এটা দেখি তো দেখা যায়, দেখানো যায় কিনা। কি নাম আপনার? নাম? ফুলবানু। হ্যাঁ, ফুলবানু। বাড়ি কোন থানা? তারান্দা থানা। বলো। তারান্দা। তাই দেখেন এদের সাউন্ডটা কেমন হয়। বাড়ি কোথায়? বাড়ি তো নেত্রকোনা। এটা দেখেন যে কাকা বলতেছে তাহলে অনেকদিন বেশি হয়তো নাও দেখতে পারে। অনেকে এটি মানে এটা কমন। এই যে হাইপোথাইরয়েড একটা রোগী দেখেন, আমি একটা দেখাচ্ছি, এই রোগীটা একটা অল্প একটু সিনারি শেষ করি। এই ভদ্র মহিলাকে তার আসছিল যে ডাক্তার, এগুলো অনেকগুলো কথাবার্তা, তার গলার স্বর চেঞ্জ হয়ে গেছে, সে কোষ্ঠকাঠিন্য, গলার একদম ঠান্ডা সহ্য করতে পারে না। হ্যাঁ,
ঠান্ডার পরে রোগী গোসলই করতে পারে না, তার ওজন বেড়ে যাচ্ছে, খুবই ক্লান্ত লাগে, শরীর ব্যথা, পেট ফোঁপা। টিপিক্যাল হাইপোথাইরয়েডিজম থাকে। একজন করলে আমরা ডিলেট অ্যাঙ্কেল জ্যাক পাইলাম, হ্যাঁ, স্কিন রাফ থাকলো, বিপি এত থাকলো, ইডিমা আছে। যদি ইডিমা আপনারা বলবেন না, তো পরীক্ষা করে আমরা কি দেখলাম, তার টিএইচএস টা অনেক বড়, 32 বেড়ে গেছে, হ্যাঁ, টি3। আর দেখেন হার্টটা কত বড়, যে এখানে পেরিকার্ডিয়াল এলিভেশন হয়েছে, কার্ডিওমেগালি হয়ে গেছে। এই তারপরে যেন কোলেস্টেরল বেশি হয়েছে, আর তেমন কিছু ছিল না এখানে, একটু ব্যারিকার্ডের তেমন ফাইন্ডিং ছিল না। আর এটাতে দেখেন একটা গ্রেভস এই যে দেখেন। আচ্ছা, এই রোগীর ডাক্তার শরণাপন্ন হয় না, সেও ভদ্র মহিলা। তার শ্বাস ফেলে কাঁপুনি, গরম সহ্য হয় না, অস্থির লাগে, কম হবে, বুক ধরপড় ধরপড় করে, ঘুম হয় না। কিন্তু তার মানে এখানে অবশ্য বাল ব্লাডার ভালো ছিল। আমরা দেখি যে রোগী দেখেন, এই দেখেন যে একজন আছে, একজন থর্মাস আছে। আর এই যে এটা কি বলে, এটাকে বলা হয় যে রিট্রাকশন আছে। এই দেন একজন থর্মাস, এই দেখতেছেন, সরি এটা লেগ, দেখছেন কত আস্তে আস্তে নামতেছে। এই আগে আইবল নামবে, তারপরে রিডটা আস্তে আস্তে নামবে। আইবল অনেক আগে নেমে গেছে, রিড অনেক দেরি করে নামতেছে। তাই মোটামুটি একই জিনিস, এটাও একই জিনিস। দেখেন ঢুকিলেন, হ্যাঁ, যে ভালো করে, হ্যাঁ, মুভমেন্ট ঢুকিলেন। করতেছে, এই যে দেখেন তার পরিবেশ কেমন। ভালো লাগে। মাসিক কেমন হয়, মাসিক? তা মোটামুটি তো আসলে আমার এটাও চলে গেছে, আমার আর নাই। তাহলে মোটামুটি এটা হচ্ছে আজকে। আপনাদের কোনো যদি কোয়েশ্চেন থাকে, এখন 12টা বেজে গেছে, আপনাদের এমএমসি ডে শুরু হয়ে গেছে। আরেকবার এমএমসি সবাইকে দেশ বিদেশ শুভেচ্ছা জানালাম এমএমসি ডে তে। এখন আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা করতে পারেন। আমি শেয়ারটা বন্ধ করে দিলাম। স্টপ শেয়ার এন্ড স্টপ রেকর্ড। রেকর্ড আসতেছে না কেন ভাই? কিছু বলার আছে আর? আছেন নাকি ঘুমাই গেছেন সবাই? না স্যার। আছি স্যার। আছি স্যার। যাক, এটা আমার পেজ যে আছে, হ্যাঁ, শ্যামল ভার্চুয়াল মেডিসিন, ডাক্তার শ্যামল ভার্চুয়াল ক্লিনিক্যাল। স্যার অনেক অনেক থ্যাঙ্কস, আসলে প্রেজেন্টেশনটা অনেক সুন্দর ছিল। ওয়ার্ডে তো এত ভালো মতো আসলে দেখাচ্ছে না, এখানে অনেকগুলো পেশেন্ট দেখতে অনেক হ্যাঁ, ভালো এটা লাগছে। আসলে একটা জিনিস হচ্ছে, তো সব জিনিস তো ওয়ার্ডে গেলে হয়তো একটা রোগীর উপর অথবা এ দেখানো যায়। তো ওয়ার্ডেরটা একরকম, এটা একরকম। ওয়ার্ড তো আপনি একদম সরাসরি দেখলেন, আর এটা তো ভিডিও দেখলেন। এটারও কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। সুবিধা হচ্ছে আপনি কিছু কিছু জিনিস দেখলেন, আর অসুবিধা হচ্ছে সবচাইতে বেড সাইজ এক্সামিনেশন ইজ দ্য বেস্ট এক্সামিনেশন। এটা বিকল্প কিছু নাই, এটা মনে রাখতে সবসময়। যতই আপনি যেভাবে দেখেন না কেন, সামনাসামনি সাঁতার একটা পানিতে নামা সাঁতার কাটা, আর ওই যত 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 বড় ইয়ে হোক না কেন, যত ভিডিও বা আপনি কম্পিউটার গ্রাফিক্স এর মাধ্যমে, ওই দুইটা দুই রকম। তারপরে এটা আপনাকে দেখানো হইলো, জানানো হইলো। এটা আমার ফেসবুক পেজে আস্তে আস্তে হয়তো অনেক যদি থাকে আপনারা দেখবেন। তো এটা আপনারা দেখতে পারবেন, দেখলে সুবিধা আছে আপনাদের, আর নিজেরা করেন। আর এই যে বললাম না, যে সাঁতার কাটার মতো, যে আপনি যখন এটা যতদিন ড্রাইভিং এর মতো, হ্যাঁ, গাড়ি চালানোর মতো, সাঁতার কাটার মতো, কম্পিউটার চালানোর মতো, মাউসের মতো, মোবাইল ব্যবহার করার মতো, স্মার্টফোন ব্যবহারের মতো, যে করে স্মার্টফোন তার জন্য এটা কোনো ব্যাপার না। আর যে পারে না, তাকে আপনি বয়স্ক মানুষ যে তাকে দেখবেন হাজারো করে একটা কিছু করতে পারবে না। সুতরাং এক্সামিনেশন হচ্ছে এরকম। তা ঠিক আছে, তাহলে আপনি এটা দেখেন। আর স্যার, কোয়েশ্চেন না থাকলে বলেন। স্যার পেরি অরবিটাল ইডিমা এটা কি হাইপারথাইরয়েডিজম হাইপোথাইরয়েডিজম দুইটার ক্ষেত্রেই হবে? পেরিঅরবিটাল ইডিমা যদি বলি, ইডিমা বলে দুইটাতেই হতে পারে। অনেক সময় গ্রেভসে হয়, আর হাইপোথাইরয়েডিজমে এটাকে ইডিমা বলে না ঠিক, এটাকে বলে পেরিঅরবিটাল সোয়েলিং বা পাফিনেস বা বাগি আইলিড বলে। ব্যাগি আইলিড, বাগি না তো ব্যাগি আইলিড বলে। এই দুইটাতে হতে পারে। আপনার হাইপোথাইরয়েডিজম হবে, গ্রেভসে পাওয়া যায়, হ্যাঁ, সাধারণত হাইপোথাইরয়েডিজম। কিন্তু গ্রেভসে পাবেন কখন? যখন গ্রেভসে পাবেন, গ্রেভসে তো অন্যান্য ফিচার থাকবে, তার একজোপথালমাস থাকবে। জি এটা দিয়ে আলাদা করবেন, যে যে একজোপথালমাস আপনি দেখবেন, তার স্টিয়ারিং লোক তাকাচ্ছে, আপার স্ক্লেরা দেখা যাচ্ছে, তখন আপনি মনেই হবে না যে হাইপোথাইরয়েডিজম। আর হাইপোথাইরয়েডিজম দেখবেন যে রোগীর মুখ টুক ফোলা, একটা বোকা বোকা চেহারা, ডিপ্রেস ফেস, তখন বুঝবেন। কথা বললেই বুঝে যাবেন যেটা হাইপোথাইরয়েডিজম। দুইটাতে পাওয়া যেতে পারে, হ্যাঁ। এটাতে আমরা ইয়া হইলে পেরি অরবিটাল ইডিমা বলি, এখানে ব্যাগি আইলিড বলি, বা অনেক ইডিমা বলতে পারে, বললেও দোষ নাই।
ধন্যবাদ স্যার। ঠিক আছে, তাহলে তাহলে আমি তাহলে আজকে বিদায় নেই, সবাইকে শুভরাত্রি। হ্যাঁ, কারো কোশ্চেন তো নাই মনে হয় আর। না স্যার, থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ আচ্ছা, স্যার। ঠিক আছে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালাম।